আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস এম আর রায়ান চলে এলাম টেনিস স্কুল এইচএসসি এর ক্র্যাশ কোর্সের আরো একটি ক্লাস নিয়ে। এবং বেসিক্যালি তোমরা সবাই জানো আমরা এই ক্লাসে বা আমার সাথে মূলত তোমরা ফাইন্যান্স সেকেন্ড পেপার বা ব্যাংকিং ও বিমার যে পার্ট আছে সেটা আমরা পড়ি বা আমি পড়াই আর কি। সো যাই হোক, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এই ক্লাসটিতে। অ্যান্ড আচ্ছা, টপিক বলার আগে আমি আগে দেখে নিই কে কে জয়েন করছি, একটু ওয়েট করি, সবাই জয়েন করুক। আমাদের জয়েন করতে 5 মিনিট লেট হয়েছে, এক্সট্রিমলি সরি এটার জন্য। একটু আমাদের টেকনিক্যাল সমস্যা হয়ে গেছিল, নেটের ডিস্টার্ব ছিল বলে জুমে আমরা কানেক্ট করতে পারছিলাম না, বাট আই হোপ এখন সবকিছু ঠিক আছে, তোমরা ঠিক মতো ক্লাস করতে পারছো। যাই হোক, সবাই কমেন্ট করে জানিয়ে দাও যে কে কে কোথা থেকে কে জয়েন করছো, এবং তোমরা বন্ধুদের তোমাদেরকে মেনশন করে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন জয়েন করে। যেহেতু আজকে এটা একটা এক্সট্রা ক্লাস, তাই অনেকেই হয়তো বা প্রিপারেশন মানে প্রিপেয়ার নাও থাকতে পারে যে আজকে ক্লাস হবে। সো একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে, সো দ্যাট সবাই চলে আসতে পারে ক্লাসে। সো কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে জয়েন করছো এবং কারা কারা ক্লাসে আসো। আমি একটু কমেন্ট দেখে নিই। আচ্ছা, মোহাম্মদ ইয়াসার আলী বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের সাথে ইথুন চৌধুরী, এ বি রহমান অনয় আছে, আব্দুল্লাহ নোমান, মোহাম্মদ ইয়াসির আরাফাত, আচ্ছা, আরিয়ান আরিফ, দেন রাফি কাজী, মোহাম্মদ সাইফুল অভি, সবাই বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। আশা করি সবাই ভালো আছো। সিরাজগঞ্জ থেকে একজন আছে, আব্দুল্লাহ লোমান। আচ্ছা, মোহাম্মদ রাজীব আছে আমাদের সাথে, মুবারক হোসেন আছে, আব্দুল্লাহ লোমান আছে, ঐশী আছে, নাবিলা রহমান আছে, সারা আছে, জুনায়েদ খান রাহাত আছে, সবাই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রাজীব আছে। এই, তোমরা গত ক্লাসে জয়েন করোনি কেন বলো তো? জাস্ট শুক্রবার একটু দুপুরে ছিল বলে কালকে একদম মাত্র 40-42 জন ছিল তোমরা ক্লাসের মধ্যে, এবং দেখা গেছে ক্লাসের মাঝখানে সবাই ঘুমায়ও গেছিল। অবশ্য টপিক একটু ঘুমানোর মতো ছিল, বাট তবুও ক্লাসে তো অ্যাটেন্ড করতে হবে তাই না, কজ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ানো হচ্ছিল। আমার নিজেরও ঘুম পাইছিল বেসিক্যালি এই চ্যাপ্টার পড়াতে গিয়ে। বাট আজকে কিন্তু গতকালকে যে চ্যাপ্টার পড়িয়েছিলাম আজকে কিন্তু সেম চ্যাপ্টারই পড়াবো, ওই চ্যাপ্টারের বাকি অংশটুকু। এবং আজকে তোমরা একটু মজা পাবা আই গেস, কজ আজকে কিছু টেকনিক নিয়ে কথা বলবো যে কিভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলো বিভিন্ন পদ্ধতিতে বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে। আই থিঙ্ক বিষয়টা একটু ইন্টারেস্টিং। এতক্ষণ যা পড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, ওদের আওতা, পরিধি গত ক্লাসে খুবই বোরিং ছিল অ্যাকচুয়ালি, বাট আজকে আই হোপ আমি খুবই বেসিক্যালি 3টা টপিক পড়াবো। আচ্ছা, একটু পরে দেখা যাচ্ছে কি কি পড়াবো, জাস্ট ছোট ছোট 3টা পড়াবো টপিক। এর মধ্যে মেইন অংশই হচ্ছিল আমাদের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আর এর বাইরে আছে হচ্ছিল মুদ্রার যে ছাপায় এটা নিয়ে হালকা কথা বলবো, আর নিকাশ ঘর, এই দুটো টপিক নিয়ে কথা বলবো। তো ইন্ট্রো ক্লাসে 3টা টপিক নিয়ে কথা বলবো, এন্ড এর মাঝখানে তোমাদের সব মিলে 12-14টার মতো এমসিকিউ থাকবে। প্রতিদিনের মতো দেখবো কে সবার আগে উত্তর দেয়, মানে কার উত্তর সঠিক থাকে, এন্ড দেন আমরা আস্তে আস্তে প্রশ্ন উত্তর দিব, আর আমরা আগাবো আস্তে আস্তে। আচ্ছা, অনেকেই আসছে, মাত্র তবু 60 জন আছে, আরো কয়েকজন আসবে, আমরা একটু ওয়েট করি। এখন বাজে হচ্ছিল 7টা 25, 6টা 25, আমরা কত 6টা 27 পর্যন্ত ওয়েট করি। এর মধ্যে যারা আসবে আমরা সবাইকে নিয়ে ক্লাস শুরু করে দিব। বাট তোমাদের কিন্তু আগের থেকে পার্টিসিপেশন অনেক কমে গিয়েছে, হয়তো বা ফাইনাল সেকেন্ড পেপার মজা পাচ্ছ না বলে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এই বছর, কারণ দেখো অধ্যায় কিন্তু মাত্র 6টা, 6টা অধ্যায় থেকে 11টা প্রশ্ন আসবে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যে কোনো যতগুলো অধ্যায় হোক। সো তোমাদের কমেন্ট পড়ছি, অনেকে চলে এসেছো। আচ্ছা, আরো 2-1 মিনিট ওয়েট করবে, একটু ফ্রেন্ডদেরকে নক দাও সো দ্যাট সবাই আসে। আমাদের আনিসুর রহমান, জাহিদ বিন কাউসার, দেন নাবিল আক্তার, জান্নাত জেরিন, লাবণ্য, বৈশাখী, ইনকা, আচ্ছা INK, এটা আচ্ছা বাবু ফুল ফর্মটা কি, মানে নামটা কি ইনকা নাকি এই টাইপের এরকম? আমার একজন ফ্রেন্ডের নাম ছিল ইকরা, এখন তো ইকরা না, INK, ইনকা মনে হয় তাই না? একটু জানিও তো। যাই হোক, আচ্ছা, আনিকা রাইসা জয়েন করেছে আমাদের সাথে, দেন ইব্রাহিম জয়েন করেছে। ওকে, সো অনেকেই আছে মোটামুটি, আমরা এখন আমাদের পড়াটি শুরু করতে পারি। এন্ড আবার এর মধ্যে আমাদের হাসিন আক্তার জয়েন করেছে, আব্দুল্লাহ মাহমুদ আছে চট্টগ্রাম থেকে। যাই হোক, আমরা এখন ক্লাসটি শুরু করে দেই। কমেন্টটা আমি এবার চোখের সামনে থেকে সরিয়ে রাখি সো দ্যাট
আমার ক্লাস নিতে কোনো ইন্টারাকশন না হয় এখানে, ওয়েট একটু, ওকে অল সেট, আমরা এবার ক্লাস শুরু করতে পারি। সো আজকে আমরা পড়বো হচ্ছিল অর্থায়ন দ্বিতীয় পত্রের 2 নাম্বার যে অধ্যায়, সেটি হলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসও সেম টপিক নিয়ে পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম কেন্দ্রীয় ব্যাংক পার্ট 1 নিয়ে, বাট আজকে আমরা পড়বো পার্ট 2 নিয়ে। কারণ আমাদের অধ্যায়টি একটু বড় ছিল, পুরো পড়তে গেলে প্রায় 3 ঘন্টা লেগে যেত ক্লাস শেষ করতে, বাট এই জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকে একটু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়বো, কারণ আজকে যেই টপিক নিয়ে পুরো ক্লাসটি মূল্য আমি পড়াবো, এটা থেকে অলওয়েজ মানে যদি প্রশ্ন আসে, চোখ বন্ধ করে ধরে রাখবে, এখান থেকে একটা মাস্ট প্রশ্ন আসবে। এবং আমি অ্যাকচুয়ালি বলে দিলাম আজকে যে টপিকটা পড়াবো এখান থেকে একটা মাস্ট সৃজনশীল আসবেই, যে কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণ নিয়ন্ত্রণ করতে গিয়ে এই কাজটা করছে বা ওই কাজটা করছে, তারা অ্যাকচুয়ালি কোন নীতি ফলো করছিল বা কোন পদ্ধতি অ্যাপ্লাই করছিল। সো একটু ভালো মতো যদি তোমরা কনসেপ্টটা নিয়ে নাও, বুঝে ফেলো, বাসায় কিন্তু বই পড়লে আই হোপ তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাবো, কোনো ব্যাখ্যা কোনো কিছুতে যাবো না, জাস্ট উদাহরণ দিয়ে বোঝাবো, এন্ড আই হোপ তোমরা বুঝতে পারবা। সো এইটার আগে আমি প্রথমে একটা ছোট্ট একটা টপিক পড়ি নিই, সেটা হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যুকরণ। আমরা কিন্তু জানি যে কোনো ইকোনমিতে যে কোনো একটা প্রতিষ্ঠানই মূলত সকল নোট ইস্যু করতে পারে। একটু কমেন্টে জানাও তো, যে কোনো দেশের ইকোনমিতে বা ফাইন্যান্সিয়াল সাইডে কোন প্রতিষ্ঠানটি দেশের জন্য মুদ্রা ছাপিয়ে থাকে বা মুদ্রা প্রচলন করে থাকে, একটু কমেন্টে জানাও তো আমাকে। একটু আমাকে জানাতো যে তোমরা মনে আছে কিনা, আমি লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম যে কারা মুদ্রা ছাপাতে পারে বা প্রচলনের অধিকার বা দায়িত্ব কাদের অ্যাকচুয়ালি। এখনো কিন্তু কোনো কমেন্ট আসছে না। আচ্ছা, ও আচ্ছা, সরি, অনেকেরই এসেছে, আমার একটু হয়ে গেছিল। অনেকে বলছে কেন্দ্রীয় ব্যাংক, এক্স্যাক্টলি। সো কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু দায়িত্ব হচ্ছিল যে কোনো দেশের মুদ্রা প্রচলন করা। তো দেখা যাও দেশের নোট, নোট বা মুদ্রা, নোট হতে পারে কাগজি নোট অথবা মুদ্রা যেগুলো পয়সা, মুদ্রা প্রচলনের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। সো কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই কাজের এককভাবে দায়িত্ব পালন করে, অন্য অন্য প্রতিষ্ঠান করে না। সাধারণত কোনো দেশের অর্থ মন্ত্রণালয় কাজটা করে থাকে, বাট এইটা অ্যাকচুয়ালি ভিন্ন রিজনে করে থাকে। মূল যে নোট ইস্যুর দায়িত্ব, কর্তব্য বা কাজ, এটা সকল কিন্তু একমাত্র উক্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। সো নোট ইস্যুর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ভারসাম্যের নীতি অনুসরণ করে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কখনো ব্যাখ্যা আসে না, এমসিকিউ আসে যে নোট ইস্যুর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কোন নীতি ফলো করে, সেটা হবে ভারসাম্য নীতি। কারণ যে কোনো দেশে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক চাইলেই কিন্তু নোট ইস্যু করতে পারে না। নোট ইস্যু করতে গেলে তার এগেনস্টে এক একটা দেশে একটা নিয়ম আছে, যে আমরা স্বর্ণের এগেনস্টে নোট রাখবো বা মানে নোট প্রচলন করব, বা আমরা বৈদেশিক মুদ্রার একটা নির্দিষ্ট রেশিওর এগেনস্টে আমরা নোটই করব। আমাদের যদি 100 টাকার মানে ধরে নিই 100 টাকার আমাদের সোনার বার আছে, তো তার এগেনস্টে আমরা 100 টাকার মুদ্রা প্রচলন করব, বা আমরা হয়তো 100 টাকার বারের এগেনস্টে 500 টাকা মুদ্রা প্রচলন করব। সো একটা নিয়ম থাকে। সো সেই রেশিওতে কোনো কিছুর এগেনস্টে কিন্তু একটা দেশ মুদ্রা প্রচলন করে, এবং এটা কিন্তু অলওয়েজ ভারসাম্য রক্ষা করে। দ্যাট ইজ ওয়াই বলা হয়েছে নোট ইস্যুর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ভারসাম্যের নীতি অনুসরণ করে। এরপরে বাংলা, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি নোট ছাপায়, সো আলটিমেটলি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, এরাও কিন্তু আলটিমেটলি নোট ছাপানোর কাজ হচ্ছিল এদের বাংলাদেশের ক্ষেত্রে। তো বাংলাদেশ নোট ইস্যুর সকল, আচ্ছা বাংলাদেশে হবে, বাংলাদেশের নোট ইস্যুর সকল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত। বাংলাদেশ ব্যাংকের ইস্যু বিভাগ এ দায়িত্ব পালন করে। বা কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু অনেক কাজ আছে, আমরা কিন্তু অলরেডি জেনেছি, বাট এই যে মুদ্রা প্রচলনের দায়িত্ব, এটা কিন্তু করে থাকে কেন্দ্রীয় ব্যাংকের একটা পার্টিকুলার বিভাগ, এবং সেটা হচ্ছিল ইস্যু বিভাগ। এরপরে এর বিপক্ষে রক্ষিত সম্পত্তি অবশ্যই সমান হবে। ওই যে বললাম একটা ভারসাম্যের নীতি আছে, কেন্দ্রীয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক একটা সিস্টেম করে হয়তোবা, এটা অ্যাকচুয়ালি আমি একদম বিস্তৃত আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমার অ্যাকচুয়ালি এখানে জ্ঞানের সামান্য অভাব আছে যে বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি কোন ওয়েতে কাজটা অ্যাকচুয়ালি করে, তা আমাদের বইয়ে খুব ভেগ ভাবে ইনফরমেশন দেওয়া আছে। তো জাস্ট যেটাই বলি, যেটাই হোক, যে বাংলাদেশ ব্যাংক কিন্তু নোট বা মুদ্রা প্রচলনের ক্ষেত্রে এক প্রকার ভারসাম্যের নীতি অনুসরণ করে, যে একটা সম্পত্তির এগেনস্টে তারা নোট প্রচলন করে, এবং এটি কিন্তু অলওয়েজ সমান থাকবে বা ভারসাম্য রক্ষা করবে। সো আই থিঙ্ক তোমরা অলরেডি এটা বুঝে গিয়েছো। সো আমাদের
এখন এই যে নোটের ক্ষেত আমাদের 3টা টপিক পড়াবো বলেছি, আমাদের ফার্স্ট টপিকের পড়া শেষ, কজ এখান থেকে মেনলি এমসিকিউ বাদে খুব একটা কিছু আসে না। এইবার আমরা মাঝখানের টপিকটা পড়াবো, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যে আমাদের মুদ্রা কই গেল, সরি, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এটা পড়াতে আমার কিছু সময় লাগবে, এবং এখানে আমি অনেকগুলো এমসিকিউ দিব, মনে করো 8টা 10টার মতো এমসিকিউ থাকবে। তোমরা সবাই আজকেও দেখবো কে সবার আগে মনোযোগ দিয়ে শুনছে এবং অ্যান্সার করছে। এন্ড দেন সবাই লাস্টে আমি নিকাশ ঘর পড়াবো, 2-3টা স্লাইড, খুবই বেসিক আইডিয়া, জাস্ট হলে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, সো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ জিনিসটি কি? আচ্ছা, প্রথমে বলি, শর্টে যদি বলা হয়, ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ ঋণের যে পরিমাণ, সেটি একটি নির্দিষ্ট স্কেলে বা একটা ভারসাম্য রক্ষা করে, অথবা একটি নির্দিষ্ট মাত্রায় বজায় রাখাকে কিন্তু বলা হয় ঋণ নিয়ন্ত্রণ, এবং এটি করে থাকে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, আর একটু যদি ব্যাখ্যা, আমি যদি বিশদভাবে দেখি, তাহলে কি আছে, সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখাকে। সংজ্ঞা বুঝলা বিশদে, শর্টে সব। এবার আমি মেন কনসেপ্ট নিয়ে ক্লিয়ার করবো, কজ যদি আমি খালি সংজ্ঞা পড়তাম, আমি অ্যাকচুয়ালি এখনো বুঝতাম না কনসেপ্ট অ্যাকচুয়ালি কি জিনিসটা। আমি এখন জাস্ট ব্যাখ্যা করবো যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। সো নর্মালি, যখন আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম মুদ্রাস্ফীতির একটা ব্যাপার, একটু কমেন্টে বলো তো যে মুদ্রাস্ফীতি কি। মুদ্রাস্ফীতি বিষয়ে তোমরা একটু কমেন্টে জানাতো যে মুদ্রাস্ফীতি কাকে বলে। তোমরা কমেন্ট করতে থাকো, আমি এর মধ্যে বলি অ্যাকচুয়ালি। সো মুদ্রাস্ফীতি হলো দেশে মুদ্রার পরিমাণ বা জনগণের হাতে মুদ্রা বা অর্থের পরিমাণ বেড়ে যাওয়া। আগে মনে করো একটা দেশে ইন টোটাল 100 জন মানুষ ছিল, এবং এই 100 জনের কাছে সব মিলে সম্পত্তি ছিল মনে করো 50,000 টাকা। এইবার দেখা গেল হঠাৎ করে অর্থের পরিমাণ বেড়ে গেল, এবং এই 50,000 বেড়ে গিয়ে দাঁড়ালো 65,000। সো এই যে এক্সট্রা 15,000 যে বেড়ে গেল না, এর জন্য কিন্তু মুদ্রাস্ফীতি। কারণ 100 জন মানুষ আগে যেই জিনিস খেত, যেইভাবে থাকতো, যেই জামা কাপড় পরতো, তাদের কিন্তু একই রকম জিনিসপত্র হবে। বাট যখন অর্থের পরিমাণ বেড়ে যায়, তখন কি হয় দেখো, আগে 100 জনের কাছে ছিল 50,000, এখন সবার কাছে মানে ইন টোটাল 15,000 টাকা বেড়ে গিয়েছে। বা আগে 100 জনের কাছে ছিল 500 টাকা করে, এখন সবার কাছে কত হয়ে গিয়েছে, 650 টাকা করে হয়েছে। সো সবার কাছে আলটিমেটলি 150 টাকা, আমি অ্যাভারেজে বলছি, যদি ভাগ করি আর কি, 150 টাকা করে বেড়ে গিয়েছে। এখন দেখো, তোমার কাছে আগে ছিল 500 টাকা, তোমাকে বললো তুমি 500 টাকা দিয়ে এই একদিন থাকবা। তোমার আম্মু তোমাকে 500 টাকা দিয়ে বললো তুমি আজকে কলেজে যাচ্ছ, আজকে তুমি খরচ এটা। আর যখন তোমার হাতে 500 টাকার বদলে 650 টাকা থাকবে, অর্থাৎ 150 টাকা এক্সট্রা থাকবে, তুমি কিন্তু ঠিকই চিন্তা করবে, আচ্ছা আজকে এক্সট্রা আছে, এক কাজ করি, ক্লাস শেষে একটু ফ্রেন্ড নিয়ে ফুচকা খাই, বা আজকে টিফিনে আগে একটা বার্গার খেতাম, আজকে বার্গারের সাথে একটা স্যান্ডউইচও খাবো। বা অন্যদিন হয়তোবা তুমি উবারের মোটরসাইকেল যাওয়া আসা করতা, আজকে বলা ধুত মোটরসাইকেল ভালো লাগে না, আজকে আমি উবারের গাড়িতে করে যাব। যখন মানুষের কাছে টাকার পরিমাণ বেড়ে যাবে, তখন কিন্তু মানুষের ভোগের পরিমাণও বেড়ে যাবে। এবার চিন্তা করো, আগে তোমার স্কুলের ক্যান্টিনে মোট 50, খালি টিফিনে প্রতিদিন খালি 50টা বার্গার বিক্রি হতো। বাট সবার কাছে কিন্তু এখন টাকার পরিমাণ বেড়ে গিয়েছে, সবাই কি চিন্তা করছে, আচ্ছা আমার কাছে যত টাকা বেশি আছে, আমি বার্গারের সাথে স্যান্ডউইচ খাবো, বার্গারের সাথে একটা কোকো খাবো। এখন দেখো, যখন এটা হবে, তখন কিন্তু দোকানদাররা বুঝবে, আচ্ছা এতে টাকা পয়সা একটু বেশি আসতেছে, আমার বার্গারের দাম 50 টাকা, স্যান্ডউইচের দাম হচ্ছিল 40 টাকা, 90 টাকা, এক কাজ করি দাম 2টা বাড়ায় 95 করে দিই, যে বার্গারের দাম 2 টাকা বা 3 টাকা বাড়ছে, বা বার্গারের দাম 5 টাকা বাড়ছে, আর স্যান্ডউইচের দাম সেম আছে। তো যখন আলটিমেটলি মানুষের টাকা বেড়ে যায়, মানুষ বেশি ভোগ করে, এন্ড ইভেনচুয়ালি কিন্তু মানুষ পণ্যের দাম বেড়ে যায়। তো এই যে একটা অবস্থা, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। সো এই যেন মুদ্রাস্ফীতি না হয়, এইটার জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, যে যেন মানুষের কাছে টাকা বেশি না চলে যায়। আবার ঠিক অপোজিটও কিন্তু হতে পারে, যে মানুষের যেই পরিমাণ টাকার প্রয়োজন, বাজারে সেই পরিমাণ টাকা নেই। তোমার ডেইলি 500 টাকা প্রয়োজন হতো, বাট তোমার আজকে কি হয়েছে, তোমার কাছে এখন, আগে ছিল 500, এখন কাছে মনে করো তোমার কাছে আছে 400 টাকা। আগে তোমার কাছে পাক্কা 100 টাকা কম।
সো কি হবে, তুমি অন্যদিন আগে উবারে করে কলেজে যেতা, এইবার তুমি বাসে যাবা বা রিক্সায় যাবা, তো তোমার ভোগ কনজাম্পশন কমে যাবে, বা তোমার যেটা প্রয়োজন, বা তুমি হয়তো বার্গার খেতে পারবে না ঠিক মতন। সো এই যে তোমার কিন্তু কনজাম্পশন কমে যাচ্ছে, এবং হয়তো তোমার যেটা ডেইলি প্রয়োজন ছিল সেটাও হচ্ছে না, তোমার কিন্তু কষ্ট হবে। যে আগে তুমি উবারে কম সময় যেতা, বাট এখন তোমাকে বাসা থেকে নেমে রাস্তায় যেতে হবে, রাস্তায় নিয়ে বাস ধরতে হবে, তোমার কিন্তু সময় যাচ্ছে। সো এই যে একটা নির্দিষ্ট লেভেল, এর থেকে অর্থের পরিমাণ বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা। সো কখন বাড়বে কখন কমবে এইটা আমাদের মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা হচ্ছিল যদি কোনো কারণে বেড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ওটাকে আবার টেনে নিচে আনবে বা সমান করবে, আবার যদি কমে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক কিভাবে টেনে এটাকে মাঝখানে নিয়ে আসবে। সো আমরা এখন এই পদ্ধতি সম্পর্কে জানবো। আই হোপ ঋণ নিয়ন্ত্রণ বিষয়টা কি তোমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয় কাইন্ডলি একটু আমাকে কমেন্টে জানিয়ে যে জি ভাই মুদ্রাস্ফীতি বিষয় কি বুঝতে পেরেছি। এইবার এই কাজটা কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কিভাবে করে, ওদের টেকনিক কি, কি কি নিনজা টেকনিক অ্যাপ্লাই করে, এবার আমরা সেটা জানতে চাই। সো একটু আগে কমেন্টে বলো যে তোমাদের ঋণ নিয়ন্ত্রণ বিষয়টা ক্লিয়ার কিনা, কজ এটা ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরবর্তীতে বিষয় কিছু বুঝবা না। একটু আমাকে জানিয়ে দাও যে তোমাদের মুদ্রাস্ফীতির বিষয়টি ক্লিয়ার কিনা। একদম খালি ক্লিয়ার হলে হয় না ভাই, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে কিন্তু, কজ এই কনসেপ্টের উপরে কিন্তু পুরো বিষয়টা যখন তুমি দেখবা এইটা করার জন্য এই কাজ করছে, তুমি ইজিলি রিলেট করতে পারবা। বাট যদি তোমার এখন মানে বোঝা একটু ভেগ থাকে তাহলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, আমাকে অনেকেই বলছে ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আশা করছি বিষয়টি ক্লিয়ার। আচ্ছা, আমাকে একটু বলো তো, কালকে যারা ক্লাস করেছো কালকের টপিকগুলো একটু বোরিং ছিল, বাট আজকের টপিক একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা আমাকে জানাতো কমেন্টে তোমরা। আচ্ছা, সো সবাই বলছে যে ক্লিয়ার, ওকে। সো এবার আমরা জানবো যে আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক কেন মুদ্রা ঋণ নিয়ন্ত্রণ করে, এবার আমরা জানবো কোন কোন ওয়েতে ওরা এই কাজগুলা করে। ওকে, সো এইটা করার দুইটা ওয়ে আছে, তোমরা বক্স দেখে ভয় পেও না, এইটা খুবই ইজি, খুবই ইজি। আমাদের মেন হচ্ছিল এইখান থেকে প্রশ্ন খুব অলওয়েজ আসবেই যদি আসে, এন্ড এখান থেকে সাথে এই একটা মিলে একটা সৃজনশীল বানানো হয়। সো এই কারণে আমি সব চিত্র দিয়ে বুঝাবো, এখানে মূলত এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা চিত্র দিয়ে বুঝাবো, আর এগুলো আমি হালকা ব্যাখ্যা করবো, তোমাদের ব্যাখ্যা করো না, তোমরা দেখলে বুঝতে পারো আসলে বিষয়টা কি। সো ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এর দুইটা পদ্ধতি আছে, বা কেন্দ্রীয় ব্যাংক মূলত দুইটা নিনজা টেকনিক শিখছে যে আচ্ছা আমরা এই ওয়েতে মূলত এই দুইটা ওয়েতে আমরা কাজ করব। এর মধ্যে একটা হলো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি, আর একটা হলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। এখন যেহেতু এইটা একটু ছোট, দ্যাট ইজ ওয়াই এটা মানে একটু ছোট বা শর্টে শেষ হয়ে যাবে, তাই আমরা এইটা আজকে আগে শেষ করব, দেন আমরা এই টপিকটা আগে শেষ করে দেন আমরা এই টপিকে আসবো, কজ এখানে আমাদের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু মজার মজার ইন্টারেস্টিং উদাহরণ দেখা লাগবে। তো প্রথমে আসবো আমরা গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি, এবং পরে আসবো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। তো প্রথমে দেখো, সংখ্যাটি বুঝলেই তোমরা বোঝা যাবে আচ্ছা গুণগত বা নির্বাচনমূলক কি। বাট এইটা একটা মাথায় রাখতে হবে, গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি কিন্তু একে অপরের পরিপূরক। প্রশ্ন আসতে পারে গুণগত পদ্ধতি বা নির্বাচনমূলক পদ্ধতি, কনফিউজ কিন্তু হওয়া যাবে না। এইটা মাথায় রাখবা। প্রথমে হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক, দুটাতেই দন্তস্ব আছে। তো সাধারণ বা সংখ্যাত্মক একটা পদ্ধতি, যে এর তিনটা অপশন আছে। আর গুণগত বা নির্বাচনমূলক এরা ভিন্ন, এদের একটু পয়েন্টগুলো বেশি বড়। সো এভাবে মাথায় রাখবা যে গুণগত এবং নির্বাচন সেম, আর সাধারণ বা সংখ্যাত্মক যে ওয়ার্ড সেম সেম না, এটা একটা এরা এই দুটো একটা, এরা একদল এরা একদল। আচ্ছা, একদল মানে যদি সংখ্যাত্মক পদ্ধতি বা সাধারণ পদ্ধতি বলে সেম জিনিস, এই দুটো একই কথাই। আচ্ছা, সো আমরা এবার গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি দেখব। আচ্ছা, একজন বলছে দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, কোনো দেরি হয়নি, এখনই তুমি এর আগের অংশটুকু কিন্তু তুমি ইজিলি আমাদের পরে লাইভের রেকর্ড থাকবে দেখে নিতে পারবা, মাত্র 10 মিনিট হয়েছে, এন্ড আপাতত এই ক্লাসটা এখন বাকিটুকু করো তুমি। আচ্ছা, সো আমরা দেখব গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি, এর সংজ্ঞা দেখে নিই। কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য, সো একটা বিশেষ ক্ষেত্র একটা বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নির্বাচনমূলক পদ্ধতি বলে। খুবই 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 ইজি একটা সংখ্যা। যদি আমার টিচার আমাকে খালি সংজ্ঞা পড়ে বুঝে দিত ভাই বুঝতে পারছো, আমি কিন্তু ঘোড়ার মাথাও বুঝতাম না। আমি এখন পুরো সংজ্ঞা পুরো বুঝি নাই যে অ্যাকচুয়ালি সংজ্ঞাতে কি মেন করছে। সংজ্ঞা দিতে হয়েছে কজ বই অ্যাকচুয়ালি এরকম দেওয়া আছে, আর নিজের মতো বানাতে গেলে একটু বড় হয়ে যায় সংজ্ঞাটা, তাই আমি দিয়ে দিচ্ছি সংজ্ঞাটা। বাট তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিব যে অ্যাকচুয়ালি কি বুঝাতে চাইছে, দেন কনসেপ্ট ক্লিয়ার হলে তুমি আশা করি বুঝতে পারো সংজ্ঞা বলে আচ্ছা এই সংজ্ঞা তাহলে এই মিন করছে। সো
সংজ্ঞা বাদ দিয়ে পয়েন্ট বাদ দিয়ে জাস্ট আমি এমনি বলছি। সো কেন্দ্রীয় ব্যাংক দেখে যে আমাদের একটা তো হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ, তাই না? এইবার দেখে নির্দিষ্ট খাতে, যে মনে করো কৃষি খাত, বা ধরে নাও মনে করো ভোক্তা ঋণের খাত, বা ধরে নাও পাট উৎপাদনের খাত, বা ধরে নাও শিল্প খাত। যখন কেন্দ্রীয় ব্যাংক এরকম নির্দিষ্ট খাতের দিকে তাকায় বা নির্দিষ্ট সেক্টরের দিকে তাকায় এবং শুধুমাত্র ওই সেক্টরে অর্থের বেশি পরিমাণ অর্থ দিবে নাকি অর্থ বেশি হয়ে গেছে কমিয়ে নেবে, এইটা নিয়ে কাজ করে, তখন দেখে গুণাগত বা নির্বাচনমূলক পদ্ধতি। দেখো একটা দেশের, ধরে নাও এটা একটা দেশের ইকোনমি, এর মধ্যে কত সেক্টর আছে, এরকম যদি গোল গোল করি, এরকম মনে করো আমার ওই যে ব্যাকটেরিয়ার মতো কোটি কোটি সেক্টর হবে, কিন্তু একটা দেশের মেজর অনেক সেক্টর আছে, লক্ষ লক্ষ সেক্টর বা হাজার হাজার সেক্টর, তাই না? এইবার কেন্দ্রীয় ব্যাংক দেখলো যে আচ্ছা একটু ডার্ক, যে পার্টিকুলার এই যে সেক্টরটা আছে, এই সেক্টরে একটু অর্থের বেশি দিতে হবে। এটা কি? কৃষি সেক্টর, বাংলাদেশে কৃষিতে এখন অর্থের প্রয়োজন। সো এইবার আমরা মূলত ওই পার্টিকুলার খাতে বেশি পরিমাণ অর্থ দিব। দেন দেখলো এটা হচ্ছিল চামড়া খাত, চামড়া খাতে প্রচুর পরিমাণ অর্থ চলে গিয়েছে, আমাকে সেইখান থেকে এখন অর্থ কিছু নিয়ে নিতে হবে, বা আমাকে একটা ভারসাম্য নিচ থেকে মানে উপরে চলে গেছে টেনে নিচে আনতে হবে। সো এরকম যখন পার্টিকুলার খাত নির্বাচন করে সেইখানে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে বেশি পরিমাণ অর্থের যোগান দেয় বা অর্থ কিছু নিয়ে নেয়, সেটাকেই বলা হয় গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। তোমরা একটু কমেন্টে বলো তো তোমরা এই নির্বাচনমূলক পদ্ধতিটা বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে কমেন্টে জানাও এখন, যে ভাইয়া হ্যাঁ নির্বাচনমূলক পদ্ধতিটা বুঝতে পেরেছি যে কি করে অ্যাকচুয়ালি, একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। সো তোমার কমেন্ট করতে আমি বলতে থাকি। সো দেখো নির্দিষ্ট সেক্টরে কাজ করে। এবার দেখো কোন বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য, দেখো কোন বিশেষ ক্ষেত্র একটা বিশেষ লক্ষ্য কি, আমাদের পাট খাত বা আমাদের কৃষি খাত, কৃষি খাতে এখন এইবার বন্যা হয়েছে, টাকার প্রয়োজন, সো বেশি পরিমাণ অর্থ দিতে হবে বিশেষ ক্ষেত্রে। আচ্ছা এইভাবে না করে বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য, কি লক্ষ্য? বেশি পরিমাণ অর্থ দিতে হবে অর্জনের জন্য। ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই বলা হয় নির্বাচনমূলক পদ্ধতি বা গুণগত পদ্ধতি। এইবার দেখো এইটা কিভাবে কিভাবে করে। এখন আমরা এই যে হয় এই খাত হোক আর এই খাত আর এই খাতই হোক, এখন যে কোনো খাতে হোক, পার্টিকুলার কোন একটা খাতে কিভাবে এই ঋণটা নিয়ন্ত্রণ করে সেইটা আমরা দেখবো। সো এই যে প্রথমে মনে করো ঋণের নিয়ন্ত্রণ করার পদ্ধতি, এইটা যেরকম এই খাতের খাতে অ্যাপ্লাই হবে, এই খাতেও কিন্তু পাক্কা অ্যাপ্লাই হবে। সো সব খাতেই করা যাবে, বাট এই একটা নির্দিষ্ট অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আমরা দেখবো। সো ঋণের বরাদ্দকরণ নীতি উদাহরণ দিলাম, তোমাদের বইয়ে মনে এরকম কাজ ছিল যে দেশের কৃষি নিয়ে। তো ধরে নাও এইবার বাংলাদেশে জুন জুলাই মাসে প্রচুর বন্যা হয়েছে এবং কৃষকদের যে জমি নষ্ট হয়ে গেছে। সো ওদের এখন কি হবে বলতো? অর্থের প্রয়োজন হবে। কেন্দ্রীয় ব্যাংক অন্য সকল ব্যাংকে বললো, ডাকলো তোরা সামনে, মানে যেহেতু সব মানে এই তালিকাভুক্ত, রাই তোরা সবাই আমার কাছে মিটিং আছে, সবাই আসলো যে জি ভাই কি হয়েছে বলেন। বলো দেখ এইবার দেশের অনেক বন্যা হয়েছে, আমাদের কৃষকদের কাছে অর্থ নাই বা নিজেদের অর্থ নাই, সো ওদের ঋণ প্রয়োজন হবে। বাট তোরা যে পরিমাণ সুদ চাইস 10%, 10% ঋণ সুদ চাইলে ওরা দিতে পারবে না। তোরা এক কাজ করবি, তোরা এবার সুদ নিবি হচ্ছিল মাত্র 3% করে, যেই পরিমাণ ঋণ দিবি তার মধ্যে 3% সুদ। অথবা এটা বললো তোরা মানে তোদের তো এক একজনের ক্ষমতা এক এক রকম, কেউ কার কাছে মনে কর সকল এই বছরে মোট 100 কোটি টাকা ঋণ দেওয়ার ক্ষমতা আছে, কারো আছে 1000 কোটি টাকা, কারো আছে 200 কোটি টাকা, কারো আছে মাত্র 10 কোটি টাকা। তো তোদের যত টাকাই থাকুক না কেন তোরা একটা নির্দিষ্ট পরিমাণ দিবি, একজন দিবি 100, একজন দিবি 50, একজন দিবি 60। বাট যে যেই যত টাকাই দিবি এর নির্দিষ্ট পরিমাণ 10%, অর্থাৎ টোটাল ঋণের 10% অবশ্যই কৃষি খাতে দিতে হবে। এরকম ঋণের বরাদ্দকরণ নীতি, যে বরাদ্দ করে দেয় মূলত, যে একটা হয় মেনলি হচ্ছে বরাদ্দ করে যায় তোদের যে টোটাল ঋণ, একটা ব্যাংকে বলে যে ভাই তোমার যত পরিমাণ ঋণ দিবা এর এত পার্সেন্ট অ্যাট লিস্ট ওইখানে দিতে হবে। সো আমি সব মিলে দিব হচ্ছিল 150 কোটি টাকা ঋণ, আমার মোট ক্ষমতা আছে। সো 10% মানে আমাকে 15 কোটি টাকা মাস্ট কৃষি খাতের ঋণ দেওয়া লাগবে, আমি অ্যাটলিস্ট এর বেশিও দিতে পারি। এইটা হলো ঋণের বরাদ্দকরণ নীতি, যে কেন্দ্রীয় ব্যাংক বলে দেয় যে পার্টিকুলার খাতে অ্যাটলিস্ট তোমার এত কোটি টাকা বা তোমার টোটাল ঋণের যে ক্ষমতা তার এত পার্সেন্ট অথবা এত পার্সেন্ট সুদে তোমাদের ঋণ দিতে হবে। সো আই হোপ ঋণের বরাদ্দকরণ কি, যে ঋণের একটা পরিমাণ বরাদ্দ করে দেয় এবং এটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। দেন ভোক্তা ঋণ নীতি। আচ্ছা
আমরা কিন্তু সবাই ভোক্তা ঋণ সম্পর্কে জানি, যে আমাদের গাড়ি কিনতে গেলে বা আমাদের গাড়ি যখন ফ্ল্যাট কিনতে যায় বা জমি কিনতে যায়, বিভিন্ন ব্যাংক কিন্তু ভোক্তা ঋণ দেয়। যে আচ্ছা তুমি একটা গাড়ি কিনবা, ঠিক আছে, গাড়ির টোটাল 60% দিব আমরা, আর 40% তোমার নিজের রাখবে। সো একটা ধরে নেই, একটা গাড়ির দাম 10 লক্ষ টাকা। আচ্ছা আমি মুছে দিই। গাড়ির দাম হচ্ছিল 10 লক্ষ টাকা। এখন এর মধ্যে ব্যাংক বলে, ভাই যদি আপনি 4 লক্ষ টাকা দিতে পারেন, বাকি 6 লক্ষ টাকা আমরা নিজেরা আপনাকে লোন দিব। এখন দেখা গেল এইটা, এখন অনেকে দেখা যাচ্ছে ঠিক আছে আমার টাকা আছে, আমার লোনের প্রয়োজন, হালকা লোন নিলাম, আস্তে আস্তে আমি সুদ সহ সুদ আসল ফেরত দিব। বাট যদি কখনো এরকম হয়ে যায় যে মানুষের কাছে বেশি ভোগ করা শুরু হয়ে গেছে, মানুষের কাছে বেশি গাড়ি বাড়ি হচ্ছে, বা মনে করো জনগণের মধ্যে টাকা বেশি হয়ে গিয়েছে, তখন আস্তে করে কেন্দ্রীয় ব্যাংক বলে, আচ্ছা এই ব্যাংক তোরা যে কাজ করিস, এই যে গাড়ি কেনার ক্ষেত্রে তোরা 40% নিস, নিজেরা 60% নিজেরা দিস, মানে ঋণ দিস, এখন কমায় দে, তোরা সর্বোচ্চ কোনো একটা কিছুর 30% দিতে পারবি। সো বাকি যেই 70, আচ্ছা 30% দিতে পারবি, আর বাকি যে 70%, এই 70% দিবে ছিল জনগণ। এখন দেখো তুমি একটা গাড়ি কিনতে যাবে, আগে দেখলা তুমি মাত্র 4 লাখ টাকা থাকলেই তুমি লোন নিয়ে গাড়ি কিনতে পারবা। এখন তুমি দেখবা যে তোমার গাড়ি কিনতে অ্যাটলিস্ট 7 লক্ষ টাকা লাগবে। তোমার আগের যে মেন্টাল সিচুয়েশন, এখন কি মেন্টাল সিচুয়েশন সেম থাকবে? কজ তোমার আগে 4 লাখ টাকা ক্যাশ থাকলে তুমি কিনতে পারতা, বাট এখন তোমার 7 লক্ষ টাকা ক্যাশ লাগতেছে। তো তুমি কিন্তু আগের মতো তোমার মেন্টালি থাকবে না যে আচ্ছা আমি গাড়ি কিনি, এবার মনে হবে না বেশি টাকা কদিন পরে কিনবো, বাই করবো। ঠিক একইভাবে উল্টা হইতে পারে, কেন্দ্রীয় ব্যাংক বললো তোর ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বললো তোর আগে 60% দিতি, এখন আরো বাড়াই দেয়, মানুষ অ্যাকচুয়ালি কিনতে পারতেছে না, এই 60% ঋণের পরও তোরা 80% ঋণ দিবে, আর 20% মানুষ নিজের পকেট থেকে দিবে। তো এইভাবে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আসবে জামানতের প্রান্তিক হার পরিবর্তন। এইবার তোমার একটা ঋণ প্রয়োজন, এখন ঋণের এগেনস্টে কিন্তু কিছু কিছু ঋণের ক্ষেত্রে, ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা জামানত রাখতে হয়। সো মনে করো একটা প্রতিষ্ঠান এবি কোম্পানি, ওদের একটা কিছু টাকা প্রয়োজন, এখন খুব মানে ইনস্ট্যান্ট ঋণের প্রয়োজন, ওরা হয়তো নতুন একটা ব্যবসা শুরু করবে। সো এটা যখন করতে যাবে ওদের টাকা প্রয়োজন, বাট ওদের কাছে ক্যাশ নাই, বাট ওদের অ্যাসেট আছে। কি আছে? একটা জমি, এবং জমির দাম হলো 1 কোটি টাকা। এখন এই 1 কোটি কি করবে? ওরা একটা ব্যাংকে গিয়ে বন্ধক রাখবে বা জামানত হিসাবে রাখবে। আচ্ছা জামানতেই করি, যে ব্যাংকে গিয়ে বলবে ভাই আমার টাকার প্রয়োজন, আমার একটা 1 কোটি টাকার জমি আছে, তুমি এটি বন্ধক রেখে বা জামানত রেখে আমাকে কিছু লোন দাও। এখন মনে করো ব্যাংকের নিয়ম হচ্ছিল যত টাকা সম্পত্তি থাকবে তার 80% লোন দিবে, যে বা ধরে নেই যত টাকা বন্ধক রাখবে তার 70% লোন দিবে। এখন কি হবে? এবি কোম্পানি 1 কোটি টাকার জমি এবি ব্যাংকের কাছে, ওনার ধরো আইএফআইসি ব্যাংকের কাছে জমা রেখেছে, জমা রেখে জামানত রাখছে, এবং ওদের নিয়ম কি ওরা যত টাকা বন্ধক রাখবে তার 70% ঋণ দিবে। সো 1 কোটি টাকা জমির বদলে ওরা কি করলো? মোট 70 লক্ষ টাকা ঋণ প্রদান করলো। সো এইভাবে কাজ হচ্ছিল। এইবার দেখলো কেন্দ্রীয় ব্যাংক যে এই বাজারে কিন্তু ঋণের পরিমাণ বেড়ে গেছে, টাকা চলে আসছে, অনেক টাকা কমাইতে হবে, কারণ মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে। তখন ব্যাংকগুলোকে বলবো এই তুমি এক কাজ করো, আগে তুমি তো জামানতের বিপক্ষে 70% টাকা দিতে, তাই না? এবার তুমি মাত্র দিবা হচ্ছিল 55%। অর্থাৎ যত টাকার মানুষ বন্ধকি রাখবে তার এগেন্সে তুমি 55% দিবা, ঋণ দিবা। এখন এই নিয়মের আন্ডারে কি হবে? এবি ব্যাংক, এবি কোম্পানি যদি এখন 1 কোটি টাকার জামানত, জমি জামানত রাখে, তারা এর বিনিময়ে মাত্র 55 লক্ষ টাকা পাবে। এখন দেখো আগে পেত 70 লক্ষ, এখন পাবে মাত্র 55 লক্ষ, অলমোস্ট পুরো 15 লক্ষ টাকার গ্যাপ। তখন কিন্তু এবি কোম্পানি বলতে পারে ধুত আমার 1 কোটি টাকার সম্পত্তি লেখে মাত্র অর্ধেক টাকা পাবো, দরকার নাই। সো এই দেখো যখনই দেখো এই যে এই ঋণের পরিমাণ কমে যাচ্ছে না, কিন্তু মেডলি কিন্তু একটা চেঞ্জ আসবে, যেটা আগে রাখতাম এখন আর রাখবো না, শেষ। এটা ছিল জামানতের ঋণের প্রান্তিক হার পরিবর্তন। আবার এমন হতে পারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বললো তোমরা কাজ করো, যেই পরিমাণ রাখবে ওই জামানত তার 95% তোমরা দাও, ঋণ দাও। তো তখন কি হবে? এই 1 কোটি টাকার এগেনস্টে তারা 95 লক্ষ টাকা পেত। সো এই ছিল জামানত প্রান্তিক হার। দেন প্রত্যক্ষ ব্যবস্থাকার নীতি, এই তিনটা ছিল একটু ইম্পর্টেন্ট। এইখানে মূলত সৃজনশীল এই তিনটা দিয়ে আসে,
আর এখানে এরপরে ইম্পর্টেন্ট ছিল প্রত্যক্ষ, আর বাকি দুটো হচ্ছিল লেস ইম্পর্টেন্ট, বাট সবগুলো আমাদের জানতে হবে, বিকজ লেস ইম্পর্টেন্ট মানে এমন না যেখানে প্রশ্ন আসেনি, আমি নিজেও কিন্তু সৃজনশীলে এইসব টপিক থেকে অ্যান্সার করছি, সো প্রশ্ন আসে। আচ্ছা, এবার আমি আসবো প্রত্যক্ষ ব্যবস্থার নীতি। একটা ব্যাংক মনে করো কেন্দ্রীয় ব্যাংকের কথা শুনলো, একটা নিয়ম ভেঙে ফেললো। এই যে মনে করো বলছিল যে তোরা এখন 95% দিবি, বাট ওরা দিল না। মনে করো আগে 70% দিত, সে 70% রাখতো এখন। তো এই যে একটা নিয়ম ভঙ্গ করলো না, এখন কেন্দ্রীয় ব্যাংক ওদেরকে বললো, মনে করো ব্যাংক হচ্ছিল XYZ ব্যাংক, এখন কেন্দ্রীয় ব্যাংক বললো তোরা নিয়ম ভঙ্গ করছিস, তোদেরকে মনে কর আগামী 1 বছর আমি কোনো মনে কর কেন্দ্রীয় ব্যাংক বললো আমি তোদেরকে লোন দিব না, বা তোদের কোনো আমি সাহায্য করবো না। সো এরকম বিভিন্ন ভাবে ওদের বলে দেয় তোরা আগে যে টাকা দিতি এখন তোরা মাত্র কম সুদে ঋণ দিবি বাজারে, এরকম পানিশমেন্ট দিল। এইসব পানিশমেন্টের জন্য কি হয়, তখন দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো বাজারে ঋণ কম দেয়, কারণ হয়তোবা বলেছে জাস্ট নিয়ম করে দিল যে তোরা আগে 5% রাখতি, এবার মাত্র 2% সুদ রাখবি, কারণ তোরা আমার কথা শুনিস নি। তো এই জন্য দেখা যাবে বাণিজ্যিক ব্যাংকগুলো বাজারে ঋণ কম দিবে, বা উল্টাও করতে পারে যে এই তোরা কাজ কর, বেশি ঋণ নিয়ে কাজ কর, বা হ্যান তেন একটা কিছু বলতে পারলো, বা একটা নির্দিষ্ট মানে নিয়ম সেট করে দিল পার্টিকুলার কোনো ব্যাংকের জন্য। এখন যখন এটা করবে তখন কিন্তু সামহাউ একটা বা দুইটা ব্যাংকে যদি এরকম কোনো রকম কোনো পানিশমেন্ট দেয়, তবুও কিন্তু আলটিমেটলি ওইসব ব্যাংকের উচিলাও কিন্তু বাজারে কিছু পরিমাণ কম টাকা দিবে, বিকজ বাংলাদেশের মনে করো মার্কেটে ব্যাংক আছে 56 থেকে 60টা বা 65-র মতো। এর মধ্যে যদি 4-5 টাকা এরকম কোনো বিভিন্ন পানিশমেন্ট দেয়, মানে বিশাল আকারে কিন্তু লোন হয়ে যায়, মানে বাজারের ঋণ নিয়ন্ত্রণ করা পসিবল হয়। এরপরে নৈতিক প্ররোচনা, এইটা অ্যাকচুয়ালি কি কোনো ইনস্ট্রাকশন বা কিছু আদেশ দেয় না। সো কি করে, মনে করো সবাই আছে, আমি কেন্দ্রীয় ব্যাংক আর তোমরা আমার সোজা বাণিজ্যিক ব্যাংক, সবাইকে বললাম সবাই একটু আসো, মিটিং আছে। আসলো, বললাম দেখো এই আমাদের দেশে কিন্তু সোনালী ফসল কি বলা হয়, পাটকে। তো পাট থেকে আমরা খুব ব্যবসা করতাম, বাট এই বছর পাট ব্যবসায়ীদের এই প্রবলেমের জন্য, বা এই বছর একটা পার্টিকুলার পোকা বা একটা ইসের জন্য আমাদের পাটের প্রচুর সমস্যা হয়েছে, তাই না? সো আমাদের কিন্তু একটু উচিত এই পাট ব্যবসায়ীদেরকে খুব কম সুদে ঋণ দেওয়ার। তুমি একটু দেখো তো দিতে পারো কিনা। দেখো আমি কিন্তু বলি নাই যে তোমরা ঋণ দাও, বলছি দেখো দিতে পারো না। আমি কিন্তু এক প্রকার একটা মানে রিকোয়েস্ট করলাম, তোমাদেরকে বললাম দেখো অ্যাকচুয়ালি এই সিচুয়েশন তোমরা বাধ্য না, বাট পারলে দাও। তোমরা এখন দেখো আমার কথা শুনে সামহাউ আমার মন রাখার জন্য তোমরা একটু কনভিন্স হবে। আচ্ছা আমরা আগে সবাইকে দিতাম 7% সুদ, বা যেহেতু এবার কেন্দ্রীয় ব্যাংক আমাদের বলছে কথাটা, আমরা কাজ করি শুধুমাত্র পাট ব্যবসায়ীদের বা পাট চাষীদের আমরা 5%-এর ঋণ দিই। এই যে একটা কথা বললাম না, এটাতে কিন্তু এক প্রকার নৈতিকভাবে প্রচনা করলাম যে তোমাদের একটা নৈতিক দায়িত্ব ভাই, যে তোমরা ব্যবসা করো, বাট যেহেতু আমাদের দেশের একটা ইকোনমির সাইড, তোমাদের কিছু নৈতিক কাজ আছে, তোমরা একটু এইটা করা উচিত, করলে ভালো হবে, বাট তোমরা করতে বাধ্য না। তো অনেকে কি করে এই দিক দেখে কম সুদে ঋণ দেয় বা বিভিন্নভাবে কাজ করে, যার ফলে দেখা যায় ঋণ নিয়ন্ত্রণ করা পসিবল হয়, ইনডাইরেক্টলি কিন্তু ঋণ নিয়ন্ত্রণ হয়। অ্যান্ড অনেকে চাইলে নাও করতে পারে যে না আমি দিব না, আমার যেই পার্সেন্ট আমি সেই পার্সেন্ট দিব, বাট এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ট্রাই করে করার। লাস্টে হচ্ছিল প্রচারণা পদ্ধতি। এটা কি, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ওই যে ওরা কিন্তু বিভিন্ন প্রতিবেদন পেশ করে বা ছাড়ে, যে প্রতিবেদন দেখে আমাদের দেশের ইকোনমির এই অবস্থা, এই খাতের এই অবস্থা, ওই খাতের এই অবস্থা, এন্ড এটা দেখে বিভিন্ন ব্যাংক কি করে, ওদের কিন্তু আলটিমেটলি বিষয় দেখে আসে, আচ্ছা প্রতিবেদন দেখতেছি যে ওই খাতের এই অবস্থা, এখন দেশের উন্নয়নের জন্য ওই খাতে আমাদের এটা করা উচিত। ওরা কিন্তু নিজেদের থেকে কিছু কাজ করে, যার ফলে আলটিমেটলি এই ঋণটি নিয়ন্ত্রণ হয়ে থাকে। এইটা ছিল এই কটা ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে মিললে ছিল, আরো ওয়ে আছে, বাট এগুলো বিভিন্ন বইয়ে আছে বলে আমি কমন আছে বলে আনলাম। এন্ড আই হোপ তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্টে জানাতো তোমরা ক্লিয়ার কিনা। ক্লিয়ার করলেই আমরা আমাদের পরে মেইন টপিকে চলে যাব। এরপরে আমাদের কিন্তু ওই ছবি টবি সব সুন্দর করে আসে, একটু ইন্টারেস্টিং পড়াগুলো আসে, ওই যে ওই 3টা ব্যাংক নীতি, পরে খোলা বাজার নীতি, এইগুলো আছে। একটু আমাকে বলো তো যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি আমার পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা আমাকে বলছে ক্লিয়ার। সো আমরা আমাদের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি কিন্তু আমরা জানলাম। সো এইটা আমাদের এখন ডান। এইবার আমরা প্রথমে এই সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কি এটা জানবো, এন্ড দেন আমরা এইগুলো সম্পর্কে আস্তে আস্তে ব্যাখ্যা করব। আচ্ছা সো প্রথমে আমরা সংজ্ঞায় আসি। সো সাধারণ বা সংখ্যাত্মক কি, দেখো ঋণের, আচ্ছা আমি সংজ্ঞা যারা উল্লেখ করি, আমি কি দেখেছিলাম, এইটা ছিল ইকোনমি, এখন এরকম অনেকগুলা সেক্টর।
সো কি হয়েছিল নির্বাচনমূলক পদ্ধতিতে, কি হয়েছিল পার্টিকুলার দুইটা একটা সেক্টরের দিকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক খেয়াল করেছে, আচ্ছা আমাদের এই সেক্টরে বাড়াতে হবে, এই সেক্টরে কমাতে হবে। বাট যখন কেন্দ্রীয় ব্যাংক বলে যে না আমাদের কোনো সেক্টর নেই, পুরা ইকোনমির অবস্থা এখন খারাপ বা ভালো, বেশি পরিমাণ টাকা হয়ে গিয়েছে, আমাদের কমাতে হবে, অথবা টাকার পরিমাণ কম আমাদের বাড়াতে হবে, যদি পুরো ইকোনমিকে চিন্তা করে কাজ করে, অর্থাৎ সম্পূর্ণ অংশ ধরে, তখন সেটাকে বলা হবে সাধারণ বা সংক্ষিপ্ত পদ্ধতি। অর্থাৎ এমন কিছু পদ্ধতি অ্যাপ্লাই করবে যার ফলে যতগুলো খাত আছে সবগুলো একদম ওভারঅল একসাথে এখানে ঋণের পরিমাণ বাড়বে অথবা কমে যাবে, অর্থাৎ অর্থে বেশি যোগান হবে বা অর্থের পরিমাণ কমে যাবে। আচ্ছা, এবার আমরা সংজ্ঞায় আসি। ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে, দেখো না বলেছে কিন্তু আগে ছিল করে, সে না করে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার যে কৌশল তাকে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। অর্থাৎ বিশেষ কোনো দৃষ্টি বা পক্ষকে দৃষ্টি আরোপ না করে ওভারঅল বাজারে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে বলা হয় সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। সো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এই তিনটা আমি একটু পরে আসবো, এর আগে তোমাদের কিছু এমসিকিউজ আছে, 2-3টা এমসিকিউ, দেখে কে আগে করতে পারে। বাট তোমরা বলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বুঝতে পেরেছো কিনা, একটু বলো যে ক্লিয়ার কিনা, যে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতিটা তোমরা কিন্তু ক্লিয়ার কিনা, এটা আমাকে জানাও। আচ্ছা, সো বলছে ক্লিয়ার, ওকে। সো এইবার আমি একটা এমসিকিউ দিব, 1 মিনিট সময়, দেখা যাক কে কয়টা পারো। সো তোমরা, তোমাদের কাজ হচ্ছিল এই যে প্রশ্নটি পড়ো এবং এখানে কমেন্টে 1 লিখে অ্যান্সার দাও, যে অ্যান্সার কি হবে, দেখা যাক কে আগে দেয়। অলরেডি উত্তর দেওয়া শুরু হয়ে গেছে, দেখা যাক। 1 মিনিট সময় হবে, আরো কিছু সময় আছে, একবারে করলে তাহলে আমি উত্তরটা বলবো। সবাই একটু বলো তাড়াতাড়ি। ওকে, সো অনেকেই কমেন্ট করেছো এবং সবার প্রথমে করেছে সাইফুল আলম অভি, এবং ও বলেছে রাইট অ্যান্সার হচ্ছিল বি, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই বি বলছে। দেখা যাক রাইট অ্যান্সার কি। সো ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশল কি বলে, সাধারণ বা সংহত পদ্ধতি। কজ কোনো পার্টিকুলার সেক্টরের প্রতি কিন্তু তারা এখানে মানে দৃষ্টি আরোপ করেনি, না করে বরং সবই করে দিয়েছে, ওই ওভারঅল কাজের জন্য একটা করেছে। সো আই থিঙ্ক তোমরা এটা অ্যান্সার বলেছো যে বি। এবার রাইট অ্যান্সার দেখা যাক। রাইট অ্যান্সার কিন্তু আলটিমেটলি বি। সো সবাই আই গেস বুঝতে পেরেছো, তাই রাইট অ্যান্সার করতে পেরেছো। এইবার আর একটা প্রশ্ন। সো প্রশ্নটা এখনই হবে এবং প্রশ্ন হলো এইটা। প্রশ্ন পড়ো, 2 লিখে উত্তর দিবা। এক মিনিট সময়, দেখা যাক। কোন বিশেষ ক্ষেত্র বিশেষ লক্ষ্য অর্জনের জন্য, আচ্ছা তাহলে বিশেষ ক্ষেত্রও আছে, বিশেষ লক্ষ্যও আছে অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণে যে সকল পদ্ধতি ব্যবহার করে তাকে কি বলে। সো দেখো 1 মিনিট অলরেডি হয়ে গিয়েছে এবং সবাই উত্তর দিচ্ছে সি। সো বিশেষ ক্ষেত্র বা বিশেষ লক্ষ্য, বিশেষ ক্ষেত্র থাকবে এবং সেই ক্ষেত্রে একটা বিশেষ লক্ষ্য থাকবে। এটা যে পদ্ধতি আমরা কিন্তু পড়ে এসেছি, সেটাকে বলা হয় গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সো এবং আই হোপ সবাই এটাই দিয়েছে এবং রাইট অ্যান্সার কিন্তু এইটাই।
সো অনেকে উত্তর দিয়েছে এবং সবার আগে দিয়েছিলাম মোস্ট প্রবাবলি আব্দুল্লাহ আল মাহমুদ। মোস্ট প্রবাবলি এর আগেও থাকতে পারে, আমার কমেন্ট কিছু নাই হয়ে গেছিল মাঝখানে। যাই হোক, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। আগের দিন তোমাদের ক্লাসে আমার গলা বসে গিয়েছিল, আবার আজকে তোমাদের ক্লাস পরে আবার দেখা যাবে এসএসসির ক্লাস করছে, একটা ফাইন্যান্সের ক্লাস আছে, তাই আমি চা খেয়ে নিচ্ছি সো দ্যাট আমার গলাটা না বসে যায়। আচ্ছা, এইবার আমি চলে আসব আমার যে বাকি পদ্ধতিগুলো আছে না, যে তিনটা পড়েছিলাম দেখো, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি, এই তিনটা আমি উদাহরণ দিয়ে বুঝাবো। আই হোপ তোমরা বুঝতে পারবে, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে বুঝতে পারোনি, আর যদি বুঝে যাও বলবা ভাইয়া বুঝেছি। এই তিনটা টপিক থেকে মনে করো সৃজনশীলের প্রশ্ন আসলে মাস্ট প্রশ্ন আসছে, ঠিক আছে এখান থেকে। সো প্রথমে ব্যাংক হার নীতি। ব্যাংক হার কি? যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ গ্রহণ করে, অর্থাৎ ঋণ গ্রহণ করে অথবা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটিজ সমূহ বাট্টা করে নেয়, অর্থাৎ ঋণ গ্রহণ করে বা বাট্টা করে নেয়, সে হারকে ব্যাংক হার বলে। অর্থাৎ যেই সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে অথবা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যেসব প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটিজ আছে সেগুলো বাট্টা করে নেয়, তাকেই কিন্তু বলা হয় ব্যাংক হার। সো ব্যাংক হার কি আই হোপ তোমরা বুঝতে পেরেছো, যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে যদি ঋণ নেয়, সো যেই সুদের মাধ্যমে মানে যেই পার্সেন্টেজ সুদের ঋণ নিবে সেটাকে বলা হয় ব্যাংক হার। অথবা বাণিজ্যিক ব্যাংকের কাছে অনেক সরকারি সিকিউরিটিজ আছে বা প্রথম শ্রেণীর বিল আছে, এখন এগুলো যখন সরকারের কাছ থেকে ভাঙিয়ে নিবে বা বাট্টা করে নিবে, সেগুলোর জন্য তারা কিন্তু একটা পার্সেন্টেজ দিতে হয়, সেটাকে বলা হয় আলটিমেটলি ব্যাংক হার। এবং যেটি আচ্ছা ব্যাংক হার। সো এরপরে এর হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলে। অর্থাৎ এই যে ব্যাংক হার আছে, এটি বাড়িয়ে বা কমিয়ে যেই ওয়েতে ঋণ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ব্যাংক হার নীতি। বাংলাদেশে বর্তমানে এই হার 5%। এইখানে আমি একটু এটা দিয়ে রাখলাম, ইন্টারনেট দেখবে। রিজন হচ্ছিল আমি যখন নিয়েছি তোমাদের বইয়ে ছিল 5%, তোমাদের ওই ইসের বইয়ে। সো এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়, বুঝেছো? মনে করো ইয়ার টু ইয়ার চেঞ্জ, এরকম করোনা পরিস্থিতিতে মোস্ট প্রবাবলি এইটা কমে গিয়েছিল, মানে 4% করা হয়েছিল। সো এটা বাড়ে কমে অ্যাকচুয়ালি। সো এটা তোমরা দেখে নিবা যে তোমাদের পার্টিকুলার এখন বর্তমানে কোনটা আছে এবং তোমাদের বইয়ে কি হয়েছে। এবং তোমাদের কলেজের স্যার আছে, তোকে বলো স্যার অ্যাকচুয়ালি এইটা আছে, আমাদের যদি প্রশ্ন আসে আমরা কোন উত্তর লিখবো। যাই হোক, এটা ফ্যাক্ট না, মান বললাম। এইবার দেখো কি হয়। এখন দেখবা আমি এই যে প্রত্যেকটা বক্স আছে, বক্সে দুইটা কালার করেছি। একটা হচ্ছিল মনে করেন একটা কি গোল্ডেন কালার, একটা হচ্ছিল কমলা কালার, অনেকটা অরেঞ্জ টাইপের। সো এই গোল্ডেনের সাথে এই গোল্ডেন মিলবে, এই গোল্ডেন মিলবে, এই গোল্ডেন, মানে বৃদ্ধি হলে এখানে হ্রাস হবে, এখানে হ্রাস হলে এখানে হ্রাস, এখানে কি রঙের সাথে মিলাবে অ্যাকচুয়ালি। তো দেখো প্রথমে দেখবো ব্যাংক হার হ্রাস পেয়েছে। যে ব্যাংক হার হ্রাস পায়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এই সুদের হার ধরে নাও আমরা আগে ছিল 5%, এটি আচ্ছা ব্যাংক হার হ্রাস পায়। সো ব্যাংক হার হ্রাস পেয়ে এখন মনে করো আগে ছিল 5%, এখন হয়ে গেছে 4%। যদি ব্যাংক হার হ্রাস পায় তাহলে কি হবে বলতো? বাণিজ্যিক ব্যাংকের সুদ, আচ্ছা আমি একটা অন্য একটা উদাহরণ দিই, আগে প্রথমে দেখাইনি যে কি হতো। মনে করো 5%-এর কাজ হয়, তাই না? সো এখন কি হবে, বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 5%-এর ঋণ নেয়। এখন বাণিজ্যিক ব্যাংক তোমার কি হয়, যখন মানুষের কাছে আবার ঋণ দিবে, এটা কি 5% থাকবে নাকি বাড়িয়ে দিবে বলো তো? অবশ্যই বাড়িয়ে দিবে, কারণ এই যে এক্সট্রা ঋণের মানে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করেছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে 5% সুদে। এখন সেই টাকাটা আবার মানুষের কাছে ঋণ দিবে আরো বেশি পার্সেন্ট সুদে, হয়তো বা ধরে নাও 8% সুদে। কারণ এই যে 3%, 3% তাদের লাভ থাকবে। সো এখন 8% এবং সেখান থেকে গ্রাহকরা কি করবে, ঋণ নিবে কি নিবে না। এখন কি করলো, ব্যাংক হার হ্রাস পেয়ে গেল। কেন্দ্রীয় ব্যাংক বলো আচ্ছা এখন আমাকে 5% লাগবে না, তুমি 3%-এ কাজ করো, বিকজ এখন বাজারে ঋণের পরিমাণ মানে আমি হ্রাস করে দিলাম। তো যখন ব্যাংক হার হ্রাস পাবে তখন কি হবে দেখো তো, বাণিজ্যিক ব্যাংকের সুদের হারও কিন্তু হ্রাস পাবে, বিকজ আগে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 5%-এর ঋণ লোন পাইতো, এখন পাচ্ছে মাত্র 3% সুদে। তো দেখবে আগে আমরা 5%-এর লোন নিয়ে আমরা জনগণকে দিতাম 8%-এ, এবার আমরা 3%-এ পেয়েছি। তো আমরা কাজ করি, আমরা জনগণকে 6.5% সুদে ঋণ দিই। যখন এইটা 8% থেকে কমে 6.5% হবে, তখন গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণের কিন্তু একটা উৎসাহ সৃষ্টি হবে, যে দেখবে আচ্ছা
আগে ব্যাংকগুলো আমাকে দিত, ব্যাংকের ঋণ নিয়েছিল 8% লাগতো, বাট এখন যদি আমি নেই আমি 6.5% নিব। মানুষ কিন্তু যাদের ঋণ নেওয়ার প্রয়োজন তারা কিন্তু এখনই ঋণ নিয়ে নিবে। তো আলটিমেটলি উৎসাহ সৃষ্টি হবে এবং উৎসাহ হবে মানে আলটিমেটলি ঋণ নিবে, বাজারে ঋণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। আই হোপ তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এইবার আমরা দেখব উল্টা বিষয়। সো কি হয়ে, আচ্ছা উল্টার জন্য আবার একটু লিখি আমি। আচ্ছা, সো আগে ছিল 3%, তাই না? এখন 3 কাটা দিয়ে দিই। এখন 3% বেড়ে হয়ে গিয়েছে, মনে করো আগে, এখন মনে করো বৃদ্ধি পাবে, ব্যাংক হার বৃদ্ধি পাবে। সো বৃদ্ধি পেলে কি হয়েছে, আগে ছিল 5%, এখন হয়ে গেল 7%। সো এখন বাণিজ্যিক ব্যাংকগুলো আগে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 5% ঋণ নিত, বাট এখন কেন্দ্রীয় ব্যাংক বলে যে আমার কাছ থেকে ঋণ নিতে হয় 7% সুদ দেওয়া লাগবে। বাণিজ্যিক ব্যাংক যদি ঋণ নেয়, ওরা তোমার কি মনে হয় আবার জনগণের কাছে 8% সেই ঋণ দিবে? নিশ্চয়ই না। তারা বলবে ভাই এখন বাণিজ্য কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ, সুদের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এবার আমরা যদি বাজারে ঋণ দেই আমরা দিব 11%। যখন এই সুদের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু গ্রাহকদের মধ্যে একটা নিরুৎসাহ সৃষ্টি হবে যে ভাই আগে নিতাম 8%, এখন 11% হয়ে গেছে, 3% বাড়ছে, এখন ঋণ নেওয়া যাবে না, আবার কমুক 8% হোক তখন আমরা নিব। যখন নিরাশ সৃষ্টি হবে আলটিমেটলি কিন্তু বাজারে ঋণের পরিমাণ হ্রাস হবে। ঋণের পরিমাণ হ্রাস মানে ওভারঅল যে অর্থের যে যোগান সেটা কম হবে। সো এইভাবে আলটিমেটলি ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণ করত। এবার আমাকে বলো তো তোমরা যে টপিকটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো আমি আবার বলবো, বাট আই হোপ বুঝতে পারার কথা। এটা আমাকে বলো যে বুঝতে পেরেছো কিনা, কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, অনেকে বলছে ভাইয়া ক্যান ইউ রিপিট। আচ্ছা আমি জাস্ট শর্টকাটে বলে দিই যে প্রথমে বাণিজ্যিক ব্যাংক কি করে, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক রেটে মনে করো ঋণ নেয়, ঋণ নিয়ে সেই টাকা কিন্তু আবার জনগণের কাছে দেয়। এখন মনে করো আগে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নিত ওদেরকে 5% সুদ দিতে হতো, আর জনগণকে তারা সেটা মনে করো 8%, মানে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তারা 5% সুদ দিচ্ছে, আবার জনগণের কাছ থেকে 8% ঋণ নিচ্ছে, 3% লাভ। এখন কেন্দ্রীয় ব্যাংক কি করছে, এই সুদের পরিমাণ 5% থেকে বাড়ায় 7% করছে। সো বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু এখন নিশ্চয়ই আগে কেন্দ্রীয় ব্যাংকে 5% দিত, এখন দিতে হচ্ছে 7% সুদ। সো বাণিজ্যিক ব্যাংকগুলো কি করবে, ওরা কিন্তু ঋণের পরিমাণ, সুদের পরিমাণ বাড়ায় দিবে। আগে তারা জনগণকে 8% দিত, এখন তারা হয়তো বা 10% দিবে। সো এই যে ঋণের পরিমাণ ব্যাংক রেট বাড়াই দিল, এর ফলে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বেড়ে গেল, আর জনগণের মধ্যে একটা নিরক্ষতা সৃষ্টি হবে যে আগে তো আমরা মাত্র 8% সুদে পাইতাম, এখন আমার 11% লাগবে, আমি এখন ঋণ নিব না। সো বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। ঠিক উল্টা কাজটা যদি হয় যে ব্যাংক হার হ্রাস পায়, তখন কিন্তু দেখা যাবে মানুষের বাণিজ্যিক ব্যাংকের সুদের পরিমাণও কমে যাবে, মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে এবং বাজারে ঋণের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। সো আই থিঙ্ক এটা এবার বুঝতে পারছো সবাই। অনেকে বলছো ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার থাকো তোমরা এবার এই প্রশ্নের উত্তর দাও। 1 মিনিট সময় তোমরা উত্তর দিয়ে এখনই করো যে উত্তর কি হবে। এটা কিন্তু একটু চিন্তা করে দিতে হবে, হুটহাটে দিলে কিন্তু হবে না, চিন্তা করে দাও কি হবে। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছ কিন্তু অবশ্যই বলতে হবে 1 এর এ নাকি 1 এর বি নাকি 1 এর সি নাকি 1 এর ডি। 1 দিয়ে দিতে হবে কিন্তু, কজ আরো প্রশ্ন আসবে তখন তোমরা কনফিউজ হয়ে ফেলবা। আর মাত্র 15 সেকেন্ড আছে, দেখা যাক কে কত কি পারে। সো বলা হয়েছে দেখো ব্যাংক হার হ্রাস পেলে বলেছে। সো ব্যাংক হার হ্রাস পেলে কি হবে, মানে কমে গেলে। আমাদের গ্রাফে আসি তো, যদি ব্যাংক হার হ্রাস পায় তখন কি হয়েছে, হ্রাস পেলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারও কিন্তু হ্রাস পাইছে। এর ফলে কি হয়েছে, গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে এবং বাজারে আলটিমেটলি ঋণের পরিমাণ বৃদ্ধি পাইছে। আই থিঙ্ক তুমি যদি এই চারটা দেখো, দেখলে তোমরা বুঝে ফেলবা আচ্ছা কিভাবে কিভাবে কি হয়েছে। সো আলটিমেটলি উত্তর হবে 1 এর সি। অনেকের অ্যাটেন্স দিচ্ছ বাট অনেকে এ বলছো, এটা কিন্তু হবে না। তোমরা যখন কনফিউজ হবা আমার এই নোট তো পেয়ে যাবা, তোমরা জাস্ট নোট দেখে উত্তর কিন্তু বের করে ফেলতে পারবা। এইবার আমাদের পরবর্তী প্রশ্ন,
2 লিখে তোমরা উত্তর দাও। সময় 1 মিনিট এখন থেকে শুরু হলো, যে কি হবে উত্তর তোমরা দিয়ে দাও। আচ্ছা, সময় শেষ হোক, তারা সবাই উত্তর দেখ, এরপর আমি বাকিটুকু করবো। সো আলটিমেটলি এখানে হবে ব্যাংক হার যদি বৃদ্ধি পায়, আমরা যদি উপরে আসি একটু, ব্যাংক হার বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পাবে, যার ফলে গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণ সুস্থ হবে এবং আলটিমেটলি বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। সো এটার উত্তর 2 এর এ। অনেকে রাইট অ্যান্সার দিয়েছে, যেহেতু আজকে আমি সময়টা একটু কম, আমি তাই তাড়াতাড়ি আগে সবার নামই করছি না, মানে যারা রাইট অ্যান্সার দিয়েছো অনেকের এ দিয়েছো, রাইট অ্যান্সার এ। এরপর আমরা বলবো যে এই ব্যাংক হার নীতি কার্যকর হওয়ার ক্ষেত্রে কিছু অনুমিত শর্তাবলী, যে কি কি শর্ত থাকতে হবে এটি যদি কার্যকর হওয়ার জন্য। প্রথমেই বাণিজ্যিক ব্যাংক সমূহ ঋণ গ্রহণের ঋণ প্রদানযোগ্য তহবিল যে ক্ষেত্রে কম থাকে এবং ঋণ প্রদানের সামষ্টিক বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের হতে ঋণ গ্রহণের উপর নির্ভর করে। দেখো, যদি বাণিজ্যিক ব্যাংকের কাছে এত পরিমাণ টাকা থাকে যে জনগণকে ঋণ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়া লাগতেছে না, তাহলে কিন্তু এইখানে কিন্তু ওই ব্যাংক হার রেট কিন্তু আসবে না, কজ ওরা তো ঋণই নিচ্ছে না, নিজের কাছে টাকা আছে। সো কেন্দ্রীয় ব্যাংক ঋণের হার বাড়াক বা কমাক, এটা কিন্তু ওই বাণিজ্যিক ব্যাংকটাকে এফেক্ট করবে না, কজ তারা নিজের টাকা দিয়ে করছে। বাট যদি এমন হয় যে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে কাজ করতেছে, তখন কিন্তু এটা ইফেক্ট মানে ইফেক্ট বা কাজ করবে আলটিমেটলি এটা। তারপর যদি বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংকের উত্তম সম্পর্ক বিদ্যমান থাকে, অবশ্যই একটা ভালো সম্পর্ক বিদ্যমান থাকতে হবে, আর না কি হবে, কেন্দ্রীয় ব্যাংক বলবে আমি আবার ঋণ বাড়াই দিচ্ছি, তোমরা আমার কাছে ঋণ নাও, বাণিজ্যিক ব্যাংক তোর কাছে আমি নিবো না, আমি অন্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিবো। সো এরকম সম্পর্ক হলে হবে না, একটা ভালো সম্পর্ক। যদি কেন্দ্রীয় ব্যাংক বাড়ায় দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলো তার কাছ থেকে নিবে, বাট একটু বেশি সুদ দিয়ে নিবে, এরকম একটা সম্পর্ক থাকতে হবে। এবং বাজারে বা বাণিজ্যিক ব্যাংকগুলো যদি প্রচুর পরিমাণ প্রথম শ্রেণীর বিল সিকিউরিটি ইত্যাদি জমা থাকে এবং এগুলো যদি ব্যবহারযোগ্য হয়। আচ্ছা, আমরা দেখেছিলাম কি ব্যাংক হার কি, যেই রেটে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় এবং প্রথম শ্রেণী বিল বা সিকিউরিটিজ ভাঙায় বা বাট্টা করে নেয়। এখন যদি বাজারে প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটিজ অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক এটি কিন্তু মানে সম্পূর্ণ আকারে কিন্তু মানে করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, বা এটি কিন্তু কাজে লাগাতে পারবে না। সো এই 3টা বিষয় কিন্তু আমাদের থাকা প্রয়োজন। আমরা এরপর আমাকে হচ্ছে ভাইয়া অনেকগুলো টপিক স্কিপ করছেন। আচ্ছা ভাইয়া, এখানে অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের কিন্তু একটা দেওয়া হয়েছে, ওই যে একে তো ফার্স্ট কিন্তু সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসে কিন্তু অনেকগুলো টপিক পড়াই ফেলছি, আর সেকেন্ড ক্লাসে বাকিটুকু পড়াচ্ছি। এখন কিছু টপিক স্কিপ করছি, রিজন হচ্ছিল তোমাদের সরকার যে ছিল ওই যে নতুন একটা সিলেবাস, সেখানে কিন্তু অনেক টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি স্কিপ করে গেছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার আমরা আসবো দ্বিতীয় পদ্ধতি, এটা হচ্ছিল খোলা বাজার নীতি। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বিভিন্ন ধরনের সিকিউরিটিজ, বন্ড, শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাজারে ঋণ নিয়ন্ত্রণ করার যে কৌশল, তাকে কিন্তু খোলা বাজার নীতি বলা হয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বিভিন্ন ধরনের সিকিউরিটিজ, শেয়ার, বন্ড ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেই ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেই ঋণ নিয়ন্ত্রণ করবে, সেটাকে বলা হয় খোলা বাজার নীতি। এখন কিভাবে করবে? সো আগে এটা বলো, এটা বুঝে নাও যে কিভাবে মানে ক্রয় বিক্রয় করবে অ্যাকচুয়ালি। তোমাদের কমেন্ট আমাকে লোড হচ্ছে না কেন? আচ্ছা, যে কিভাবে করবে বা কি ক্রয় করবে। সো দেখো, যখন একটা সরকার বাজারে বন্ড ছাড়ে, বন্ড ছাড়ার পরে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিন্তু বলে দেয় যাই তুমি আমার বন্ড কেনো, নির্দেশ দিয়ে দেয়। সো যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে তুমি বন্ড কেনো, তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংক তার টাকা থেকে সরকারি বন্ড কিনতে হয় বা কেন্দ্রীয় ব্যাংকের বন্ড কিনতে হয়। ঠিক একইভাবে জনগণের নিকটও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বন্ড বা বিভিন্ন সিকিউরিটিজ কিন্তু ইস্যু করে বিক্রি করতে পারে। সো এই যে একটা ওয়ে, এটার মাধ্যমে এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রয় বিক্রয়, বন্ড হতে পারে, সরকারি শেয়ার বা বিভিন্ন ছোট মনে করো অন্য কোনো সিকিউরিটিজ হতে পারে। এখন এইটা কিভাবে কাজ করে, ধরে নাও বাজারে কিছু নির্দিষ্ট পরিমাণ বন্ড বা মনে করো সরকারি সিকিউরিটি আছে, ধরে নাও 5,000 টাকার আছে।
5,000 টাকার। সো আলটিমেটলি 5,000 টাকা কিভাবে এর কাছে এসেছে? হয় জনগণ তার ব্যাংকে থাকা টাকা নিয়ে সরকারের বন্ড কিনেছে, সাথে সাথে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু নিজেদের অর্থ দিয়ে সেই সিকিউরিটিজ কিনেছে। এইবার কি করলো? খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিজ ক্রয় করলো, খোলা বাজারে বা খোলা বাজার থেকে ক্রয় করলো। ক্রয় করলো মানে কি হবে? এই যে বন্ড, এগুলো কিন্তু এতদিন বাজারে ছিল, এখানে ছিল, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ছিল না। এবার কেন্দ্রীয় ব্যাংক কি করলো? এটি ক্রয় করে নিয়ে আসলো, যে আমি এটা ক্রয় করে ফেলেছি। সো এই যে 5,000 টাকা ক্রয় করে ফেলেছে বন্ডটা, বন্ড ক্রয় করে কিন্তু মানে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে নিয়েছে। এখন এই যে ক্রয় করেছে টাকাগুলা কারা পেয়েছে বলতো? ওই যে বাণিজ্যিক ব্যাংকগুলো যারা কিনেছিল ওদের কাছ থেকে বন্ড নিয়ে টাকা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে, বা জনগণের কাছে কিন্তু কি করেছে? জনগণের কাছ থেকে বন্ডগুলো ক্রয় করে টাকা ফেরত দিয়ে দিয়েছে। তো দেখো তাহলে কি হবে? কেন্দ্রীয় ব্যাংকের থেকে অর্থ বাজারে অর্থ বাণিজ্যিক ব্যাংকে নির্গমন। অর্থাৎ একটা জনগণ অথবা বাণিজ্যিক ব্যাংক আগে টাকা দিয়ে বন্ড কিনছিল সরকারের কাছ থেকে, এবার সরকার সেই বন্ডগুলো বাজার থেকে ক্রয় করে ফেললো, ক্রয় করে কি করলো? টাকা দিয়ে দিল। তো সেই টাকা কার কাছে যাবে বলতো? পার্টিকুলার বাণিজ্যিক ব্যাংক বা জনগণের হাতে, তাই না? এর ফলে কি হবে? বা মূলত এগুলো তো আর হাতে হাতে হয় না, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হয় বা ব্যাংকের হিসাবের মাধ্যমে হয়। তো কি হবে? বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য বৃদ্ধি পাবে, বিকজ সরকার ওদের কাছে বন্ড কিনে সরকার ওদেরকে টাকা দিয়ে দিছে। যখন ঋণদান ক্ষমতা বৃদ্ধি পাবে, বাণিজ্যিক ব্যাংক বাজারে ঋণ প্রদান করবে বেশি এবং বাজারে ঋণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক অপোজিট ভাবে যদি খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিজ বিক্রয় করে, অর্থাৎ সরকার বলল আমি আরো 500 কোটি টাকার বন্ড নিয়ে এসেছি, তোমরা কেন। কারা কিনবে? জনগণ বা বাণিজ্যিক ব্যাংকগুলা। যখন কিনবে তখন কি হবে বলতো? বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে। সো বাণিজ্যিক ব্যাংকে যে ঋণ দেওয়ার অর্থ থাকবে সেটি কিন্তু ওই ক্ষমতা, মানে সেই অর্থ কিন্তু আলটিমেটলি এখন সরকারের কাছে চলে গেছে অর্থটা। সো তারা কি করতে পারবে? বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস পাবে। স্বাভাবিকভাবে ঋণদান সামর্থ্য হ্রাস পাবে, না তারা ঋণ দিতে পারবে না, এবং যার ফলে বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। তোমরা একটু বলো তো যে এই যে টপিকটা বুঝালাম এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমি আবার একটু তোমাদের এমসিকিউ দিব, দেন কিন্তু এই টপিকটা শেষ হয়ে যাবে। আমরা পরবর্তী লাস্ট ওয়ে যেই টেকনিকটা আছে সেই টেকনিক আমরা পড়বো। একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমার কমেন্ট আসতে একটু ঝামেলা হচ্ছে, নেট ডিস্টার্ব করছে। আচ্ছা, মাত্র আসছে। আচ্ছা আচ্ছা, অনেকে বলছে বুঝেছে, আমার আবার একটু বুঝান। আচ্ছা, সো কি করে একটা আমি জাস্ট নরমালি ব্যাখ্যা করে দিই আবার একটু। সো কি হয়? কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারে বা বাজারে অর্থাৎ জনগণের কাছে বা আর্থিক বাজারে কিন্তু বিভিন্ন বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করে। তাদের অর্থ মাঝে মধ্যে অর্থের প্রয়োজন হয়, তারা কিন্তু এই কাজটা করে, তাই না? বা বিভিন্ন রিজনে কিন্তু করে। সো যখন মনে করো এখন কেন্দ্রীয় ব্যাংক বলল আমি বাজারে ইন টোটাল 5,000 কোটি টাকার বন্ড বিক্রি করব। এই বন্ড কারা কিনবে বলতো? মানে মূলত কিন্তু এসব কেনে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। তো যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে ওটা কিন্তু মিলে ঝিলে এ একটু কিনবে, ও একটু কিনবে, কিনে রাখবে। কিন্তু যখন এই 5,000 কোটি টাকার বন্ড কিনলো বাণিজ্যিক ব্যাংকগুলো, কি হলো? বন্ডের দলিল চলে গেল ব্যাংকগুলোর কাছে, আর টাকাটা চলে গেল সরকারের কাছে, এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তো যখন ব্যাংক থেকে অর্থগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে গেল, এই যে অর্থ ছিল এটা কি করতো বলতো আগে বাণিজ্যিক ব্যাংকগুলো? যদি এখন বন্ডগুলা কেনা না লাগতো তাহলে কিন্তু ওরা এই অর্থগুলা বাজারে ঋণ হিসাবে প্রদান করতো মানুষের কাছে। বাট যেহেতু বন্ড কিনে ফেলছে, সরকারি বন্ড, অর্থগুলা সরকারের কাছে চলে গেছে, তারা কিন্তু এখন আর সেই টাকাতে ঋণ দিতে পারবে না। স্বাভাবিকভাবে কিন্তু বাজারে ঋণের পরিমাণ কমে যাবে। ঠিক উল্টা হলো, বাজারে এখন 5,000 কোটি টাকার বন্ড আছে যেগুলো মূলত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে আছে, মানে বাণিজ্যিক ব্যাংক তার মালিকানা আছে। এখন কি করলো কেন্দ্রীয় ব্যাংক? সেই বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে বন্ডগুলো নিয়ে নিল, নিয়ে তাদেরকে সেই অর্থ ফেরত দিয়ে দিল। যেই অর্থ ফেরত দিয়ে দিল তখন বাণিজ্যিক ব্যাংকের কাছে কিন্তু অনেকগুলো অর্থ চলে আসলো। এখন বাণিজ্যিক ব্যাংক এই অর্থ কি করবে বলতো? সাধারণভাবে কিন্তু জনগণের মধ্যে ঋণ প্রদান করবে। সো আলটিমেটলি ঋণের এই যে ঋণের টাকা পেয়ে গেল, অনেক টাকা পেয়ে গেল, এগুলো কিন্তু আলটিমেটলি ঋণ দিবে জনগণের কাছে। স্বাভাবিকভাবে কিন্তু বাজারে ঋণের পরিমাণ বেড়ে যাবে। এন্ড এইটাই ছিল এই বন্ড বা খোলা বাজার নীতির আন্ডারে মেন টপিক, যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এইবার তোমরা এখনই 1 দিয়ে 3 দিয়ে
উত্তর বলো, 3-এর উত্তর কি হবে? আচ্ছা, কমেন্ট করছে অনেকেই। আব্দুল আল মাহমুদ বলছে এ, নাফিস আক্তার বলছে এ, টয়া বলছে সি, ফারহাদ আহমেদ বলছে সি, ঐশী বলছে বি। কনফিউজ তাই না? আচ্ছা, সো আমরা দেখি তো কি বলেছে। খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিজ ক্রয়ের ফলে কি হবে। দেখো তো, যদি ক্রয় করা হয়ে যায়, খোলা বাজারে সরকার বন্ড ও সিকিউরিটিজ ক্রয় করলো, ক্রয় করলে কি হবে? কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে নির্গমন করবে বা চলে যাবে। সো সরকার কি করলো? বাজার থেকে সিকিউরিটিজ ক্রয় করলো, ক্রয় করে অর্থ দিয়ে দিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে। তো স্বাভাবিকভাবে কি হবে? বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য বৃদ্ধি পাবে, যার ফলে কি হবে? বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। সো আলটিমেটলি এখানে উত্তর হবে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে, সি। আমার উত্তর দেখা যাচ্ছে কিন্তু সি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো খেলাটা। এবার আমরা কি হবে, পরের প্রশ্ন 4 নাম্বার, তাড়াতাড়ি দেখে দেখে উত্তর দিয়ে দাও যে এটার উত্তর কি হবে। 4 দিয়ে অপশনের উত্তর দিয়ে দাও, 4 দিতে হবে কিন্তু, তাহলে আমি বুঝতে পারবো না তুমি সি এর উত্তর দিচ্ছ নাকি 3-এর উত্তর দিচ্ছ নাকি 4-এর উত্তর দিচ্ছ। আচ্ছা, অনেকেই বলছো খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিজ বিক্রয়ের ফলে কি হবে। আমরা দেখা যাক, নিচে চলে আসি। এবার আমরা এখন দেখব, যদি বিক্রয় করে তখন কি হবে? বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের বন্ড বিক্রি, বাজারে বন্ড বিক্রি করলো, মানুষ কি করবে বা বাণিজ্যিক ব্যাংকগুলো কি করবে? সেই বন্ড কিনে টাকা দিয়ে কিনবে, টাকাগুলো কি হবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে আসবে। তখন কি হবে? বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পাবে এবং বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। আলটিমেটলি উত্তর হবে বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। দেখা যাক, আমাদের রাইট অ্যান্সার কিন্তু ঋণের পরিমাণ হ্রাস। এইবার ঠিক একইভাবে কিছু শর্তাবলী আছে যে বাজারে যথেষ্ট পরিমাণ সরকারি বন্ড বা বেসরকারি সিকিউরিটি স্টক ইত্যাদি দলিলাদি উপস্থিত থাকতে হবে। দেখো, সরকার কিন্তু এরা কাজ করে বিভিন্ন সিকিউরিটিজের মাধ্যমে। যদি বাজারে আমাদের সিকিউরিটিজ নাই থাকে বা পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু এই টেকনিক কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কজ আমি বাজারে সিকিউরিটিজ দিয়ে কাজগুলো করি বা এই খেলাটা খেলি, বাট বাজারে আমার সিকিউরিটিজ নাই, তাহলে কিভাবে কাজ হবে? দেন বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত নগদ অর্থ মজুদ থাকতে পারবে না। এখন মনে করো বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে এত পরিমাণ টাকা আছে যে কেন্দ্রীয় ব্যাংকের 5,000 কোটি টাকার বন্ড কেনার পরেও ওদের কিছু যায় আসে না, যে ধুর ভাই 5,000 কোটি টাকা কোনো ব্যাপার না, আমাদের কাছে এখন 50,000 কোটি টাকা আছে। তাহলে কিন্তু এই কাজটা হবে না। কজ এমন ভাবে বন্ড বিক্রি করতে হবে বা এই পরিমাণ টাকা থাকতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে, জানো এই বন্ড কেনার পরে তাদের ক্ষমতা হ্রাস পায়। তারপর বাণিজ্যিক ব্যাংক সমূহ ঋণ সংগ্রহের জন্য বাইরের কোনো কার্যকর উৎসের অনুপস্থিত থাকতে হবে। আচ্ছা, এখন বাণিজ্যিক ব্যাংকগুলো কি করলো? সরকারি বন্ড ক্রয় করলো, ক্রয় করার পরে দেখা গেল একটা ইকোনমিতে অন্য অন্য প্রাইভেট কোম্পানি বা অন্য অন্য সেক্টর আছে যারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে কম সুদে ঋণ দিচ্ছে। তাহলে কিন্তু তারা বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ড কেনার পরেও ওদের কাছে কিন্তু অন্য সেক্টর থেকে ঋণ নেওয়ার একটা ওয়ে থাকবে বা একটা খাত থাকবে, যার ফলে কিন্তু তাদের ক্ষমতা হ্রাস পাবে না। সো এই 3টি বিষয় যখন হবে, যে সিকিউরিটিজ থাকবে অনেক, অতিরিক্ত মজুদ অর্থ থাকবে না এবং কার্যকর উৎসের অনুপস্থিতি থাকবে, তখনই কিন্তু এটি আমাদের অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমাদের লাস্ট টপিক এটা ভাই, এটা পরে কিন্তু আমাদের শেষ। জাস্ট আমরা নিকাশ ঘর সম্পর্কে আলোচনা করব শর্টে। আচ্ছা,
এখন জমার হার পরিবর্তন দিতে আমরা জানি জমার হার কি, যে একটা বাণিজ্যিক ব্যাংকে প্রত্যেক সাপ্তাহিক ভিত্তিতে 13% হচ্ছিল এসএলআর এবং 6.5% হচ্ছিল সিআরআর জমা রাখতে হয়। টোটাল 19.5% অর্থ হয় ক্যাশে অথবা সিকিউরিটিজ ক্রয় করে জমা রাখতে হয়। আলটিমেটলি কি হয়, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকের 100 টাকার 19 টাকা 50 পয়সা থাকে, আর বাকি যেই টাকাটা হচ্ছিল এটা হচ্ছিল মেলে যে 6.5 বা 13%, আর বাকি যেই আমার থাকে কত 80.5%, এই টাকাটা দিয়ে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো বাজারে ঋণ দিতে পারে। সো দেখো, যখন এই জমার হার বৃদ্ধি হবে, কেন্দ্রীয় ব্যাংক বললো তোরা আগে সিআরআর এবং এসএলআর মিলে মোট 19.5 দিতি, এবার কাজ কর আমাকে মোট 30% দে। যখন এটি বৃদ্ধি পাবে তখন কি হবে, বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে। কারণ আগে 100 টাকার মধ্যে মাত্র 19.5 টাকা রাখা লাগতো, এখন রাখছে 30 টাকা। সো আলটিমেটলি বাণিজ্যিক ব্যাংকের কাছে কত টাকা থাকবে বলতো, মাত্র 70 টাকা বা 70%। এখন যেহেতু আগের থেকে কমে গেল, আগে থেকে 80.5, এখন মাত্র 70%, স্বাভাবিকভাবে কি হবে বলতো, বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য, আচ্ছা এটা আমি ভুলে গেছি, এখানে হচ্ছিল অধিক পরিমাণ হ্রাস পাবে। কারণ আগে আমাদের কাছে 19 টাকা দেওয়া লাগতো, 19.5 টাকা, এখন আমাদের 30 টাকা অর্থাৎ 30% জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। আমাদের কাছে কিন্তু এখন অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কিন্তু এখন কম পরিমাণ অর্থ থাকে। আলটিমেটলি তাদের ঋণদান সামর্থ্য হ্রাস পাবে, যার ফলে বাজারে ঋণের পরিমাণও কিন্তু হ্রাস পাবে। কারণ আগে বাণিজ্যিক ব্যাংকে যত টাকা থাকতো তার 80.5% ঋণ দেওয়ার মতো থাকতো, বাট এখন মাত্র 70%। সো আলটিমেটলি কিন্তু ঋণদান সামর্থ্য হ্রাস পাবে, যার ফলে বাজারে ঋণের পরিমাণও কিন্তু হ্রাস পাবে। ঠিক অপোজিট, জমার হার হ্রাস পাইলো, এখন কেন্দ্রীয় ব্যাংক বলে আচ্ছা তোরা আগে 19.5% রাখতি, এখন মাত্র 10% রাখলে হবে। যদি এই জমার হার হ্রাস পায় তখন কি হবে, বাণিজ্যিক ব্যাংক থেকে কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হবে। বিকজ আগে রাখা লাগতো 19.5%, এখন মাত্র জমা রাখা রাখতেছে 10%। সো বাকি 90% কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ হিসাবে দিতে পারবে। সো বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য বৃদ্ধি পাবে, যার ফলে বাজারে ঋণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এটা আমাকে একজন বলছে বর্তমানে সিআর 4%, আমি গতকালকে দেখছিলাম এটা, বাট তোমাদের বই থেকে যখন করেছি তখন কিন্তু 6.5 ছিল। সো আমি একটু তোমার বইয়ের বাইরে গিয়ে পড়াতে পারবো না, দ্যাট ইজ আমি এটা বলেছি। বাট আমি কালকেও বলেছি এবং আজকেও বলছি, এই মানগুলো তোমরা কিন্তু অবশ্যই সার্চ দিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি বর্তমানে বাজারে কোনটা, এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। এখন তোমরা বুঝেছো কিনা, যদি এটা বোঝো আমি এখনই তোমাদের একটা এমসিকিউ দিয়ে দিব, এবং দেওয়ার পর আমাদের জাস্ট ছোট একটা টপিক, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ভাইয়া আমি অ্যাকচুয়ালি ক্লাসটি শেষ করে দিব খুব বেশি, কারণ রিজন হচ্ছিল আমি এখন যদি ব্রেক দিই আজানের, আমার একটু পরে এসএসসি এর একটা ক্লাস আছে। সো আমি যদি এখন ব্রেক দিই দেখা যাবে ওদের ক্লাস ডিলে হয়ে যাবে। সো আজান দিতে দিতে আমার আজান দিতে হয়তো বা 8-10 মিনিট আছে, 5-7 মিনিট, এর মধ্যে মোটামুটি ক্লাসটা শেষ হয়ে যাবে একদম। আচ্ছা একদম হচ্ছে ভাইয়া আবার বুঝান। তো ভাইয়া সিআরআর এবং এসএলআর কি, এটা কিন্তু আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি, তোমরা না বুঝতে পারলে আগের ক্লাসে দেখে নিবা, বুঝে যাবা। সো বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি সপ্তাহে এই দুইটা মিলে টোটাল একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নগদে এবং তরল সম্পদে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দেওয়া রাখে। এখন মনে করো, এখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে সপ্তাহে যত টাকা তারা পায় তার 20 টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, আর বাকি 100 টাকা, অর্থাৎ 100 টাকা 20 টাকা জমা রাখতে হয়, এবং বাকি 80 টাকা তারা বাজারে ঋণ আকারে দিতে পারে। এখন যদি কেন্দ্রীয় ব্যাংক বলে তোমরা আগে সপ্তাহে 20% জমা রাখতা, এখন 20% না রেখে তোমরা মোট 30% বা 30% জমা রাখবা, তো কি হবে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কিন্তু এখন আলটিমেটলি আগে 20 টাকা রাখা লাগতো জমা, এখন লাগছে 30 টাকা। মানে তাদের আগে 80 টাকা ঋণ দিতে পারতো, বাট তারা এখন মাত্র 70 টাকা ঋণ দিতে পারছে। তাদের কিন্তু ঋণদান ক্ষমতা হ্রাস পাচ্ছে, এবং আলটিমেটলি বাজারে ঋণের পরিমাণ কিন্তু হ্রাস পাবে। বাট উল্টা হলো, কেন্দ্রীয় ব্যাংক হলো তোমরা আগে আমার কাছে 20 টাকা জমা রাখতা, লাগবে না, এখন মাত্র 10 টাকা জমা রাখো। সো যদি বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে 100 টাকার মধ্যে 10 টাকা জমা রাখে, বাকি 90 টাকা কিন্তু তারা আলটিমেটলি বাজারে ঋণ আকারে দিতে পারবে। সো আলটিমেটলি বাজারে কিন্তু ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, সো আলটিমেটলি এখন যেটা হয়েছে তোমাদের কমে প্রশ্ন, তোমরা তাড়াতাড়ি এখন 5 এবং 2টা প্রশ্ন আছে, তোমরা 5 এবং 6 দিয়ে তোমরা এখনই উত্তর দিয়ে দাও যে কি হবে। তাড়াতাড়ি 5 এবং 6 দিয়ে তোমরা এখনই উত্তর দিয়ে দাও যে আসলে উত্তর কি হবে।
আচ্ছা, প্রথমে অ্যান্সার করছে আলভি রহমান, কুলসুম, সরি, ফারদিন বলছে পাঁচেরে, নাবিলা বলছে পাঁচেরে, নাফিস আক্তার বলছে পাঁচেরে, আজি পাঁচেরে, আফরা বলছে পাঁচেরে। আচ্ছা দেখা যাক। সো জমার হার বৃদ্ধি পেলে কি হবে? যখন জমার হার বৃদ্ধি পাবে তখন বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক পরিমাণে অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাবে এবং যার ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস পাবে এবং আলটিমেটলি বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। সো দেখা যাক, বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। তো এইবার লাস্ট প্রশ্ন 6, বাজার হার হ্রাসের ফলে কি হবে? এবার উত্তর দাও। 6 দিয়ে তাদের উত্তর দিয়ে দাও এখনই। ছয় বলছে সি, একজন বলছে সি হবে, মাশফিক আহমেদ ফারদিন বলছে 6 এর সি, নাবিলা রহমান বলছে 6 এর সি, নাফিস আক্তার বলছে সি, সৈয়াম আহমেদ বলছে সি, অনি বলছে সি। আচ্ছা দেখা যাক কি হবে। যদি জমার হার হ্রাস পায় তার ফলে কি হবে? আমি আবার আমার গ্রাফে চলে যাই। যদি এখন আমার জমার হার হ্রাস পায় তাহলে আলটিমেটলি বাণিজ্যিক ব্যাংক থেকে কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হবে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি পাবে বা আলটিমেটলি কিন্তু বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। দেখা যাক, 6 এর উত্তর হচ্ছিল বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি হবে, অর্থাৎ সি। তোমরা অনেকে কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, আর মাত্র 10 মিনিট না 7-8 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ পড়া শেষ করে ফেলবো। এবং হচ্ছিল জমার হার পরিবর্তন নীতি কার্যকর হওয়ার ক্ষেত্রে কতিপয় শর্ত, দেশের সকল বাণিজ্যিক ব্যাংক তালিকাভুক্ত হয়ে পরিচালিত হলে নীতি কার্যকর। দেখো কোন কোন ব্যাংক এই সিআরআর বা এসএলআর দিবে বলতো? যারা মাত্র তালিকাভুক্ত ব্যাংক। আমরা কিন্তু আগের ক্লাসে এটা পড়েছি, সো আমরা এখন এটা ব্যাখ্যা করব না। যদি এখন ব্যাংকগুলো তালিকাভুক্ত না হয় তাহলে কিন্তু ওদেরকে সিআরআর বা এসএলআর দেওয়া লাগবে না। তো যদি ব্যাংকগুলো তালিকাভুক্ত না হয় তাহলে কিন্তু এই নীতি কার্যকর হবে না। যখন একটা ইকোনমির সকল ব্যাংক তালিকাভুক্ত হবে তখনই কিন্তু তাদের সবাইকে সিআরআর এবং এসএলআর জমা দিতে হবে এবং আলটিমেটলি তখনই কিন্তু এই ওয়ে অর্থাৎ জমার হার পরিবর্তন নীতি ব্যবহার করেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারবে। বাণিজ্যিক ব্যাংকের নিজ তহবিল অধিক না হলে এবং তহবিলের বিষয়টা আমানত সংগ্রহের উপর নির্ভরশীল হলে এই নীতি কার্যকর। আচ্ছা, এই সিআরআর বা এসএলআর জিনিসটি কি? একটা ব্যাংক প্রতি সপ্তাহে বা মাসে জনগণের কাছ থেকে আমানত হিসেবে যেই পরিমাণ অর্থ পায় সেইটার একটা অংশ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে সিআরআর এবং এসএলআর হিসেবে জমা রাখতে হয়। যদি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নিজেদের পকেটের টাকা অনেক থাকে, যে মানে ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা মানুষের আমানতের উপরে নির্ভর করছে না, তখন কিন্তু আলটিমেটলি এই বিষয়টি আর কাজ করবে না। তাই এই নীতি কার্যকর হওয়ার ক্ষেত্রে কিন্তু এই দুটি বিষয়ে কতিপয় শর্ত কিন্তু থাকা লাগবে। আচ্ছা, এবার আমরা চলে গেছি নিকাশ ঘরের ধারণা। নিকাশ ঘর পড়বো। আচ্ছা, সারাত মাহমুদ সম্পদ চলে এসেছে। ওরা কিন্তু তোমাদের বাংলা ক্লাস নেই। আই হোপ ওর ক্লাসে প্রচুর স্টুডেন্ট থাকে। আমার কাছে কোনো মানুষই নেই ভাই, খুব ভালো পড়ায়, একটু তোমাদের ক্লাস নিয়েছে। যাই হোক, আমরা নিকাশ ঘরের ধারণা, বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব সম্পর্কে পড়বো। সো আলটিমেটলি নিকাশ ঘর কি জাস্ট বলে নেই। মনে করো এইখানে এ ব্যাংক, এ হচ্ছিল বি ব্যাংক, এ সি ব্যাংক, এ ডি ব্যাংক, আচ্ছা এ হচ্ছিল ডি ব্যাংক এবং এ হচ্ছিল ই ব্যাংক, আর এ হচ্ছিল এই লোকটা কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, আচ্ছা। সো এখন দেখো নিকাশ ঘর কি। একটা তোমরা কিন্তু শোনো যে অ্যাকাউন্ট পে চেক, বুঝেছো? সো মনে করো তুমি একটা লোকের কাছ থেকে একটা অ্যাকাউন্ট পে চেক পেলা। সো ওই লোকটা মনে করো ওর ব্যাংক আইএফআইসি ব্যাংক একটা চেক কেটে দিল। এখন তুমি তার কাছে 50,000 টাকা পাও, সে আইএফআইসি ব্যাংকের লিস্টে তোমাকে মোট 50,000 টাকা দিল। এখন তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছিল সিটি ব্যাংকে। এখন তুমি কি করবা? এই চেকটা নিয়ে সিটি ব্যাংকের কাছে জমা দিলে সিটি ব্যাংক তোমার যে নিজের অ্যাকাউন্ট সেখানে 50,000 টাকা দিয়ে দিবে। কিন্তু সিটি ব্যাংক কিন্তু এখন আইএফআইসি ব্যাংকের কাছে 50,000 টাকা পায়, কারণ তারা তাদের চেকে তোমার অ্যাকাউন্ট টাকা ঢুকিয়ে দিয়েছে। এইভাবে দৈনন্দিন বিভিন্নভাবে একাধিক ব্যাংকের মধ্যে কিন্তু দেনা পাওনা সৃষ্টি হয়। এখন মনে করো মিস্টার এ ডি কে টাকা দিবে, আবার মিস্টার বি দিবে এ কে, আবার মনে করো
একটু কালার চেঞ্জ করে দিই। সো মিস্টার এ দিবে হচ্ছিল মিস্টার ডি কে, এটাও কাছ থেকে কাজ হচ্ছে। যাই হোক, মিস্টার ডি দিবে মিস্টার এ কে, আবার মিস্টার সি দিবে মিস্টার ডি কে, আবার মিস্টার ই দিবে মিস্টার বি কে। এরকম কিন্তু এক এক ব্যাংকের মধ্যে বিভিন্ন ভাবে দেনা পাওনা সৃষ্টি হয়। এখন যদি এইটা নিজেরা নিজেরা পরিশোধ করতে যায় তখন কি হবে, মিস্টার এ একবার ওর ব্যাংকে যাবে, একবার ওই ব্যাংকের লোক এই ব্যাংকে আসবে, আবার এই ব্যাংকের লোক ওই ব্যাংকে যাবে। এটা কিন্তু প্রচুর টাইম কনজিউমের ব্যাপার। এর চেয়ে কেন্দ্রীয় ব্যাংক বলে আচ্ছা তোমরা ঝামেলা বাদ দাও, তোমরা প্রতি মাস শেষে বা প্রতি সপ্তাহ শেষে বা প্রতিদিন শেষে তোমরা সবাই আমার কাছে আসবা। কেন্দ্রীয় ব্যাংকের অফিসে হয়তো একটা জায়গা আছে, সবাই বসে। এইবার সবাই কেন্দ্রীয় ব্যাংকে বলে ভাই এই যে আমার প্রতিবেদন, আমি এর কাছে টাকা পাই এবং একে একে টাকা দিব। তখন কেন্দ্রীয় ব্যাংক এক জায়গায় বসে, সবাই এক হয়, এক হয়ে যে যার মধ্যে যেসব দেনা পাওনা আছে ওরা এসব দেনা পাওনা নিষ্পত্তি করে নেয়। এবং এর ফলে খুব ইজিলি কিন্তু আন্তঃ ব্যাংকিং যে দেনা পাওনা হয় সেগুলো নিষ্পত্তি করা পসিবল হয়। দেখা যাক, ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থলই হলো নিকাশ ঘর। অর্থাৎ একটা আন্তঃব্যাংক অর্থাৎ একটা দেশের ভিতরের যেই সব ব্যাংক আছে ওদের যে আন্তঃব্যাংকিং যে দেনা পাওনা এটা নিষ্পত্তি স্থলই হলো নিকাশ ঘর। ব্যাপক অর্থে নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের তালিকাভুক্ত ব্যাংক সমূহ, দেখো মনে রাখো তালিকাভুক্ত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক কিন্তু এই সুযোগটা পাবে না। ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তির কারণে বা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় একত্রিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট ব্যাংকের মধ্যে যেসব দেনা পাওনা সৃষ্টি হয় সেগুলো কিন্তু তারা মিটমাট করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সময় সব এক হয় হয়ে তারা কিন্তু এই আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে এবং এটাকে বলা হয় নিকাশ ঘর। এর নিকাশ ঘর কি বৈশিষ্ট্য কি? এটা হলো আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি করার একটা ব্যবস্থা। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান থাকে, সবাই ওই নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে এসে কিন্তু সবাই আলটিমেটলি এই কাজটা করে এবং এটা তত্ত্বাবধান করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক ওই মানে যে মিটিং বা সব একত্রিত তাদের হেড হিসাবে কাজটা করে দেয়। এর গুরুত্ব কি? সবাই এক হলে কিন্তু খুব সহজেই দ্রুত এই দেনা পাওনা নিষ্পত্তি হয়। যদি আমি একবার ওই ব্যাংকের কাছে যাব, তারপর আবার সেই ব্যাংক আমার কাছে আসবে, আমি আবার তার কাছে যাব, এরকম করতে কিন্তু প্রচুর সময় লাগতো। এর চেয়ে সব এক হলে কিন্তু খুব দ্রুত কাজটা হয়ে যায়। মিতব্যয়ী পন্থা, আমি একবার ওই ব্যাংকের কাছে যাব, আমি টাকা নিয়ে যাব, আমার কিন্তু গাড়ি ভাড়া করা লাগবে। ওই যে যেসব সিকিউরিটি গাড়িগুলো আছে একদম চারিদিকে ওই যে লোহা দিয়ে লাগানো থাকে সেসব গাড়ি ভাড়া করতে হবে। আবার সেই ব্যাংক আমার কাছে আসবে, আমার কিন্তু আরো অনেক হয়ে আছে, যখন টাকা ক্যারি করতে হয় অনেক প্রোটোকল মেনটেন করতে হয়, সো অনেক টাকা করতে হবে। বাট যখন আমি জাস্ট একটা জায়গায় সব কাজগুলো হয়ে যাচ্ছে আমার কিন্তু সেখানে টাকা কম লাগছে। আলটিমেটলি এটা কিন্তু একটা মিতব্যয়ী পন্থা হিসাবে কাজ করছে। সময় সাশ্রয়, সব এক জায়গায় হচ্ছে, খুব কম সময় একবারে আমাদের সকল টাকা দেনা পাওনা হয়ে যাচ্ছে। লেনদেনের সুবিধা, কেন্দ্রীয় ব্যাংকের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, এমনও না যে আমি 5 জনের কাছে টাকা পাই সবার কাছে দিয়ে দিব। কেন্দ্রীয় ব্যাংকের কাছে সব আসে, কেন্দ্রীয় ব্যাংক হিসাব নিকাশ করে বলে তুমি আমাকে এত টাকা দাও, তুমি আমাকে এত টাকা দাও, তুমি আমাকে এত টাকা দাও। দেন কেন্দ্রীয় ব্যাংক নিজেরাই আবার যারা যারা টাকা পায় ওদেরকে সব টাকা দিয়ে দেয়। সো লেনদেনও খুব সুবিধা হয় এবং অর্থ স্থানান্তরে সহায়ক। কেন্দ্রীয় ব্যাংকের সাথে যত কাজ করা হয় দেখা যায় কি কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্সেই কিন্তু বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের টাকা থাকে। তো সবসময় কিন্তু টাকা ক্যারিও করা লাগে না, হয়তোবা কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকের টাকা আছে, কেন্দ্রীয় ব্যাংক সেই টাকা থেকে কিন্তু ওদের দেনা পাওনা নিষ্পত্তি করে দেয়। সো এই ছিল নিকাশ ঘরের গুরুত্ব। আই হোপ তোমরা নিকাশ ঘরটি বুঝতে পেরেছো। এন্ড এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাসের শেষ। তোমরা আমাকে জানাও ক্লাসে কোথায় কি বুঝতে অসুবিধা হয়েছে, সো দ্যাট বা নিকাশ ঘর বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো আমরা আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ করব। একটু আমাদের কমেন্টে জানিয়ে দাও যে কোনো সমস্যা আছে কিনা। একটু কমেন্ট করে বলো যে কারো ঠিক আছে কিনা, সব ঠিক থাকলে আজকে ক্লাস শেষ করব। 1 ঘন্টা 10-12 মিনিট হয়ে গিয়েছে, সো ক্লাসটি শেষ করে ফেলবো। এন্ড হ্যাঁ, এই চ্যাপ্টার আজকে এখানেই শেষ। মোটামুটি মেন টপিকগুলো পড়েছি, বাট বই আর ছোটখাটো ব্যাপার স্যাপার আছে, তোমাদের নিজেরা কিন্তু একটু পড়তে হবে, বিকজ এটা কিন্তু আমি ক্র্যাশ কোর্স করছো তোমরা, তো সবকিছু কিন্তু অ্যাকচুয়ালি কভার করা পসিবল হবে না ছোট ক্লাসে, বিকজ ফুল টপিক করতে যে আমাদের দেখা যাবে 20-30টা ক্লাস লাগবে, বাট আমরা দেখা যাবে মাত্র 8-9টা ক্লাসে কিন্তু একদম মেইন বাসা টপিকগুলো পড়বো। তো তোমরা কিন্তু অবশ্যই বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, আর নাই কিন্তু কাজ হবে না, নিজেদের প্র্যাকটিস করতে হবে।
আচ্ছা, সো আই হোপ সবাই বুঝতে পেরেছো। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ক্লাস মোস্ট প্রবাবলি আগামী 23 তারিখে হবে, অর্থাৎ মঙ্গলবারে। সো তোমরা আশা করি ক্লাসে থাকবে, নতুন একটা অধ্যায় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।